করি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা একটু ফলো করতে পারেন, সেটা হচ্ছে dimension.com। dimensions.com, এই dimensions.com এ সাধারণত আমাদের যত ধরনের অবজেক্ট আছে তাদের একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন আপনি পাবেন। ঠিক আছে, আপনার কোনো একটা কিছু ডাইমেনশন, স্ট্যান্ডার্ড ডাইমেনশন কি রকম হয় সেটা জানার জন্য আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর কি। পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন ফার্নিচারের ডাইমেনশন, বেডের ডাইমেনশন, তারপরে সোফার ডাইমেনশন কেমন হয়, কারের ডাইমেনশন কেমন হয় সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো আর কি। ঠিক আছে, আমি আজকে যে টার্গেটটা করছি সেটা হচ্ছে আমাদের স্টিয়ার কিভাবে আমরা ডিজাইন করবো সেটা। তাহলে স্টিয়ার ডিজাইন করতে হলে আপনাকে কিছু জিনিস ইনফরমেশন জানতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার রাইজার, ট্রেড, তারপর হচ্ছে আপনার বিল্ডিং হাইট অথবা ফ্লোর হাইট, এবং হচ্ছে আপনি ল্যান্ডিং কত হবে। ল্যান্ডিং কোনটাকে বলে? হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং আমাদের এখানে আমরা এগুলাকে ল্যান্ডিং বলি, তাই না? এই যে এখানে এটা হচ্ছে দুইটা ফ্লাইটের মাঝখানে ইন্টারমিডিয়েট ল্যান্ডিং, আর এগুলা হচ্ছে আমার কি ফ্লোরের ল্যান্ডিং বোঝাচ্ছে, তাই না? যেখানে আমরা ফ্লোর হাইট হবে। তো আমি এখানে যে স্টেয়ারটা দেখাইছি সেটা হচ্ছে একটা ডগ লেগ স্টেয়ার। ডগ লেগ স্টেয়ার কোনটা? আমরা স্টেয়ার সম্পর্কে যদি জানতে চাই, স্টেয়ার অনেক ধরনের হয়। ঠিক আছে, স্টেয়ার টাইপস, এখানে অনেক ধরনের স্টেয়ার দেয়া আছে, যে স্পাইরাল স্টেয়ার, স্ট্রেট স্টেয়ার, কার্ভ স্টেয়ার, অনেক ধরনের স্টেয়ার আছে, তাই না? বিভিন্ন ধরনের। এগুলো হচ্ছে অনুযায়ী আমাদের কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা কোন ধরনের স্টেয়ার ইউজ করব সেটার পার্সপেক্টিভে আমাকে আমাদের ইনফরমেশন গুলো জানা থাকতে হবে। ঠিক আছে, তো যেমন স্ট্রেট স্টেয়ার কোনটাকে বলতেছে? স্ট্রেট হচ্ছে এই এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে সোজা উঠে যাচ্ছেন আপনি, কোনো ব্যান্ড হবে না। ঠিক আছে, যেমন অনেক সময় মার্কেটে থাকে, অনেক কমিউনিটি সেন্টারে থাকে, তাই না? সোজা কি স্ট্রেট ফ্লাইট, এক ফ্লাইট দিয়ে আপনি কোথায় পরের ফ্লোরে চলে যাচ্ছেন। আবার এরপরে বলছে স্ট্রেট স্টেয়ারের মধ্যে আবার ইন্টারমিডিয়েট ল্যান্ডিং এর কথা বলছে। কেন? আপনি হয়তো উঠতেছেন 12 ফিট, 12 ফিট উঠতে গিয়ে এখানে 24টা, 23টা, 28টা এরকম কি ধাপ থাকবে, এতটাও একসাথে উঠতে গেলে আপনার হয়তো একটি টায়ার্ডনেস লাগতে পারে, সেজন্য মাঝখানে একটা কি ল্যান্ডিং দিচ্ছে, যাতে আপনি একটু ওখানে কি রেস্ট হইতে পারেন, তাই না? এই জিনিসটা আপনাকে করতে হবে আর কি। আমরা কোথায় উঠতেছি, কত মানুষ উঠতেছে, এটা কত মানুষের জন্য ইউজ হবে, কি পারপাসে ইউজ হবে, স্টেয়ার গুলা এটার উপর নির্ভর করে কি হয়, সাইজ গুলা চেঞ্জ হয়। এল শেপ কোনগুলা? এল শেপ হচ্ছে আমাদের আমি এদিকে গিয়ে এইভাবে আসবে, তাই না? মানে স্টেয়ারটা এই এল শেপে থাকবে। ঠিক আছে, এল শেপের স্টেয়ার হইতে পারে। তারপরে এটা কি, এখানে বলছে ডাবল এল শেপ। ডাবল এল শেপ কেন? আমরা এখানে গিয়ে সে এদিকে গেছে, আবার এখান থেকে এল শেপ হয়ে এদিকে আসে। ইউ শেপ, এগুলা কিন্তু আলাদা নাম আছে, ওপেন নিউ এল কাপ, এরকম অনেক ধরনের স্টেয়ার সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা বলছি, আমরা আজকে ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের ডগ লেগ স্টেয়ার কিভাবে আমরা ডিজাইন করব সেটা জানা। ঠিক আছে, তাহলে ডগ লেগ স্টেয়ার ডিজাইন করতে হলে আমার ইনফরমেশন লাগবে। ফার্স্ট হচ্ছে থ্রেড কি জিনিস, লাইজার কি জিনিস। আমরা বলছিলাম যেটাতে আমরা পা রাখবো সেটাকে আমরা থ্রেড বলি, আর যে খাড়া অংশ, দুইটা থ্রেডের মাঝখানে যে খাড়া অংশটা থাকে সেটাকে কি বলে, রাইজার বলে। এখানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর কথা বলছে তারা, যে কত রাইজারটা সাধারণত কত ইঞ্চি থেকে কত ইঞ্চি হয়ে থাকে, 4 থেকে 7 ইঞ্চি সাধারণত, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর কমও দিতে পারবেন আপনি, বেশিও দিতে পারবেন। কম দিলেও অসুবিধা, বেশি দিলেও কি অসুবিধা। কম দিলে হয়তো আপনার থ্রেডের সংখ্যা বেড়ে যাবে, তখন আপনার আবার ক্লান্তি আসবে। অনেকগুলো থ্রেড আপনি 3 ইঞ্চি পর দিচ্ছেন, অনেকগুলো থ্রেড। আবার আপনি 7 ইঞ্চির বেশি দিচ্ছেন, তখন আপনি একটু বয়স্ক হইলে, একটু অসুস্থ হইলে আপনার 7 ইঞ্চি থেকে পাটা একটু 7.5 ইঞ্চিতে উঠাতে কি হবে, কষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখবেন 7 ইঞ্চি হইলেও কি কষ্ট হয়। আবার এরকম হতে পারে আপনি বিল্ডিং করতেছেন 10 তলা, 6 তলা, সাপোজ 5 তলা, কোনো লিফট নাই, আপনাকে হেঁটে উঠতে হবে। ওখানে যদি আপনি 7 ইঞ্চি করে দেন, তাহলে কি হবে, যে 5 তলায় উঠতে মোটামুটি কি মানে আর দিয়া থাকবে না কি, তাহলে তখন আপনাকে কি রাইজারের হাইটটা কমাইতে হবে। আপনি উঠতেছেন হয়তো 1 তলা, আর 1 তলা উঠবেন, আর পর আর বিল্ডিং নেই, আপনি এখানে হয়তো রাইজার হাইটটা একটু বেশি রাখতে পারেন, জায়গা একটু স্টেয়ারের জন্য জায়গা কম ইউজ হবে। ঠিক আছে, এই পার্সপেক্টিভ আপনাকে এগুলো চেঞ্জ করতে হয় আর কি। তাহলে 4 থেকে 7 ইঞ্চি আমাদের দেশে সাধারণত আমরা ইউজ করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি এর মধ্যে থাকে, এই রেঞ্জে থাকে। থ্রেডটা কি, যেটাতে আমরা পা রাখবো, একটা এখানে পা যদি আপনি স্বচ্ছন্দে রাখতে চান, সাধারণত আমাদের দেশে কত ইঞ্চি ফলো করা হয়, 10 ইঞ্চ, সাধারণত 10 ইঞ্চ ফলো করা হয়। ঠিক আছে, তো এখানে এই যে মিনিমাম কথা বলছে, যে মিনিমাম কত বলছে এখানে 11 ইঞ্চি। 10 ইঞ্চি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করি, 11 হইলে ভালো কি, আপনার অনেকের পা বড় হইতে পারে, তাই না? অনেকে পা বড় থাকে না, সে হয়তো 10 ইঞ্চিতে কি ডিসকমফোর্ট ফিল করতে পারে। 10 ইঞ্চি থেকে যদি কম হয়, তাহলে কি আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আপনি খুব কম মানুষ ইউজ হবে সেটার পার্সপেক্টিভ একটা সিঁড়ি দিতে চাচ্ছেন, তখন আপনি হয়তো কি কম দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড আমাদের দেশে যেটা ইউজ করা হয় কত 6 ইঞ্চি এন্ড
10 ইঞ্চি। ওকে, এর থেকে আপনি আপনি যদি বাড়ান তাহলে কি হবে, যদি থ্রেডের পরিমাণ বাড়ে 11 ইঞ্চি হলে জায়গা কি হবে, বেশি লাগবে। ঠিক আছে, আপনি রাইজার যদি কম দেন তাহলে থ্রেডের সংখ্যা কি হবে, বাড়বে, তখনও কি জায়গা বেশি লাগবে আর কি। ওকে, তারপরে এটার সাথে পার্সপেক্টিভ হচ্ছে কি কার সম্পর্ক, আপনার বিল্ডিং হাইট কত হবে সেটা। ঠিক আছে, ওকে, তাহলে বিল্ডিং হাইট যেমন আমি এখানে দেখাইছি, এইটাতে এই জায়গায় বিল্ডিং হাইট বলতে কি বলেছি আমরা, এই ফ্লোরের এখান থেকে এটা টপ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি এই স্টেয়ারের একটা মাপ দিছিলাম, আমি একটু যদি দেখি কত দেখাচ্ছে এখানে, 120 ইঞ্চি, মানে 10 ফিট আমি হিসাব করছিলাম। ঠিক আছে, 10 ফিট হিসাব করে আমি এই স্টেয়ারটা আঁকছিলাম। এখানে যদি আমি একটু ভ্যালুগুলো আপনাকে দেখানোর জন্য আমি একটু দিই যে কিভাবে আমি ভ্যালুগুলো পুট করছিলাম। এটা কত দিছি, থ্রেড 10, তাই না? তাহলে এখান থেকে এটা কত দিছি, 5.5 ইঞ্চি করে আসছে। তাহলে আমার জায়গা কতটুকু লাগতেছে, এবং আমি এখানে একটা ল্যান্ডিং দিছি, তাই না? এই যে এই জায়গা থেকে এটাকে আমরা বলতেছি ল্যান্ডিং, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ল্যান্ডিং। এটা যদি আমি 42 ইঞ্চি দিছি, এখানে 49 ইঞ্চি দেখাচ্ছে, 49 সামথিং দেখাচ্ছে কেন, কারণ এখানে একটা আমার কি আছে, বিম আছে, সেটার পার্সপেক্টিভে সে ভ্যালুটা নিছে। ঠিক আছে, আমি ল্যান্ডিং এর মাপ কত দিছি একটু এক্সাক্টটা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমি 42 ইঞ্চি ল্যান্ডিং, অ্যাকচুয়াল ল্যান্ডিংটা 42 ইঞ্চি দিছিলাম। ওকে, এখানে আমি ল্যান্ডিংটা 42 ইঞ্চি ইউজ করছিলাম। 42 ইঞ্চি মানে কত, 3.5 ফিট, তাই না? 3.5 ফিট। এখন ল্যান্ডিংটা সাধারণত আমাদের দেশে 3 ফিট থেকে 4 ফিটের কম হয়ে থাকে। আপনি যদি 3 ফিটের কম দেন তাহলে কি হবে, মুভ করতে অসুবিধা হবে। এটার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস। ওয়েস্ট স্ল্যাব কোনটাকে বলছে, এই যে আমাদের এখানে যে স্ল্যাব, এটাকে আমরা ওয়েস্ট স্ল্যাব বলি আর কি। এখানে তো ল্যান্ডিং এর ব্যাপারে একটা থাকে, সেটা হচ্ছে কি, সাধারণত আমাদের ল্যান্ডিংটা যে ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ যতটুকু হয় মিনিমাম অতটুকু রাখতে হয়। ঠিক আছে, সাপোজ আমি এটা রাখছি 3 ফিট, তাহলে আমার মিনিমাম ল্যান্ডিং কত হইতে হবে, 3 ফিটই হইতে হবে। কারণ আমাদের দেশে আপনি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যান, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপনি 3 ফিট দিলে হয়তো যে ফার্নিচার গুলো মুভ করবে, ফার্নিচার মুভ করতে কি হয়, অসুবিধা হবে। ঠিক আছে, ফার্নিচার উঠাইতে হবে, তখন আমরা সাধারণত এটা কি করি, 3.5 ফিট রাখি মিনিমাম, অনেকে 4 ফিট রাখে। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে 42 ইঞ্চি দিছি। এটা 3.5 ফিট আমাদের দেশে স্ট্যান্ডার্ড ফলো করা হয় কেন, যাতে ফার্নিচার এবং দুইজন মানুষ একসাথে কি এট এ টাইম ওঠানামা করতে পারে আর কি। ওকে, আচ্ছা, তাহলে রাইজারের সংখ্যা কত হবে সেটা নির্ভর করবে কিসের উপর, হ্যাঁ, বিল্ডিং হাইটের উপর। যেমন আমি এখানে বিল্ডিং হাইট কত দিছি, আমরা 120 দিছি। ঠিক আছে, তাহলে আমি যদি একটু হিসাব করি, আমার এখানে কয়টা রাইজার হচ্ছে, কয়টা থ্রেড হচ্ছে, আমি এখান থেকে এটা পার্সপেক্টিভে যাচ্ছে আর কি। 3, 6, 9, এখানে কয়টা, 10টা থ্রেড, তাই না? 10টা থ্রেড, একটা ল্যান্ডিং, মানে আমি যেহেতু দুই দিকে ডগলেগ স্টাইল, এটা আর এটা সমান ফ্লাইট। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি আমার এখান থেকে এই হাইটটা কতটুকু, এই হাইট 60, অবশ্য অর্ধেক, তাই না? যেহেতু সমান ভাবে উঠছে, তাহলে 60 ইঞ্চি আমাকে কত উঠতে হচ্ছে, 60 ইঞ্চি উপরে উঠতে হচ্ছে। তাহলে 60 ইঞ্চি যদি আমাকে উঠতে হয়, আমি যদি 6 ইঞ্চি করে দিই রাইজার, তাহলে কয়টা রাইজার হবে, 10টা রাইজার হবে। রাইজার 10টা হলে থ্রেড কয়টা হবে, থ্রেড একটা কম হয়, তাই না, -1, তাই না? ল্যান্ডিং সহ আমাদের 10 হিসাব করতে হবে। ঠিক আছে, তার মানে আমার তখন এখানে যেমন আমার এখন আমার 60 ইঞ্চি উঠতে 5.5 ইঞ্চি করে কয়টা লাগছে রাইজার, 5.5 ইঞ্চি করে 60 ইঞ্চি, এটা তো 6 হলে 10 রাইজার বলতেছি। আপনার রাইজার হচ্ছে 5.5 ইঞ্চি, আপনাকে উঠতে হবে 60 ইঞ্চি, তাহলে রাইজার কটা হবে, ক্যালকুলেশন করলে 11, মানে কয়টা আসে, 11টাই আসে আর কি, তাই না? 11টা আসে। আমরা যেমন এখানে পাইছি কয়টা রাইজার, কয়টা পাচ্ছি, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এরপরে 8, 9, 10, এই যে এখানে উঠে তারপর ল্যান্ডিং উঠছে, তাহলে কয়টা রাইজার, 11টা রাইজার। তাহলে 60 ইঞ্চি উঠতে 5.5 ইঞ্চি করে কয়টা লাগছে আমার রাইজার, 11টা। তাহলে 11টা রাইজারের থ্রেড কয়টা, 10টা। আর আমি যদি আমার রাইজার দিতাম 6 ইঞ্চি করে, তাহলে কয়টা লাগতো রাইজার, 10টা। তাহলে তখন থ্রেড কয়টা হইতো, 9টা, একটা কম হতো। ঠিক আছে, ডগ লাইক স্টেয়ার। তাহলে আপনাকে হিসাব করতে হবে, আপনি যে কোনো একটা জিনিস আপনাকে ধরে নিতে হবে যে আমি রাইজার কত করে দিব। ঠিক আছে, এরপরে আপনার হিসাব করতে হবে এখন থ্রেড কত ইঞ্চি করে দিবেন। আমি যেমন এখানে কত ইঞ্চি দিছি, 10 ইঞ্চি করে থ্রেড, এই যে থ্রেড 10 ইঞ্চি যেটাতে পা রাখবো, তাহলে আমার টোটাল জায়গা লাগতেছে কতটুকু। এখান থেকে আমি জাস্ট ইয়াটা হিসাব করি, এখান থেকে
এই পর্যন্ত, মানে আমরা ট্রেডের জন্য কতটুকু জায়গা লাগতে সেটা দেখাচ্ছে আর কি। কত ইঞ্চি? 10টা ট্রেড 10 ইঞ্চি করে হলে 100 ইঞ্চি, তাই না? খুব সিম্পল হিসাব। তাহলে 100 ইঞ্চি আমার ট্রেডের জন্য লাগছে। এরপরে দুই পাশে ল্যান্ডিং আছে, তাহলে ল্যান্ডিংটা আমাকে কি করতে হবে, কত ইঞ্চি আমি কত ইঞ্চি ল্যান্ডিং দিচ্ছি সেটা আমি যোগ করলে আমার পুরো স্টেয়ারে কি পাবো, লেন্থটা পাবো। ঠিক আছে, স্টেয়ারের লেন্থটা, একটা প্রজেক্ট যখন আপনি শুরু করবেন ফার্স্ট ডিসিশন নিতে হবে আপনার স্টেয়ারটা কোন ধরনের হবে এবং কত রাইজার করে আপনি দিতে যাচ্ছেন। কেন, আপনি যদি স্টেয়ার ফিক্স করতে না পারেন তাহলে আপনার আদার্স অ্যারেঞ্জমেন্ট গুলো করতে পারবেন না। ঠিক আছে, আপনার ডগ লেগ স্টেয়ার দিবেন নাকি ওপেন নিউল দিবেন নাকি এল শেপ দিবেন নাকি সার্কুলার দিবেন, এটাই কি হইতে হবে ফার্স্ট ডিটারমাইন করতে হবে আপনাকে এটা, যে আপনি কোন ধরনের স্টেয়ার প্রেফার করতেছেন। ওকে, আমি পরবর্তীতে আরো আগাবো আর কি। জাস্ট আমরা আজকে ডগ লেগ স্টেয়ারটা কেন আমরা এল শেপে যাব, কেন আমরা ইউ শেপে যাব, তাই না, এগুলো ব্যাপার আছে না, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমি বিভিন্ন প্ল্যানে আলোচনা করবো আর কি। তো যে স্টেয়ারই করেন না কেন আপনার ফার্স্ট টার্গেট হবে কয়টা রাইজার হাইট কত, বিল্ডিং হাইট কত, সেটা দিয়ে আপনার কি বের করা, নাম্বার অফ ট্রেড বের করা। তারপরে আপনি ল্যান্ডিং এর জন্য কতটুকু রাখতেছেন সেটা, যেমন আমি এখানে 42 ইঞ্চি দিছি। অনেক সময় দেখবেন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে কি হয়, যেখানে স্টেয়ারটা উঠে ওই জায়গায় ঢোকার জন্য কি দরজা থাকে, তাই না? আমাদের যেগুলো এখানে দেখবেন ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট গুলো এরকম স্টেয়ার উঠছে, তারপরে হয়তো অ্যাপার্টমেন্টের কি দরজা, তাহলে অ্যাপার্টমেন্টের দরজা যদি আপনি 4 ফিটের দরজা রাখেন তাহলে 42 ইঞ্চি দিলে হবে ল্যান্ডিং, 4 ফিট মানে 48 ইঞ্চি, তাই না? ওই পার্সপেক্টিভ আপনাকে আবার কি এই উপরের ল্যান্ডিংটা কি করতে হতে পারে, বাড়াইতে কমাইতে হইতে পারে। ঠিক আছে, আমি যেমন জাস্ট স্ট্যান্ডার্ড 42 বলছি, কারণ আপনি এখানে ঢুকবেন অ্যাপার্টমেন্টের দরজাটা একটু বড় রাখতে চাচ্ছেন 4 ফিটের, তাহলে আপনি ওইখানে ল্যান্ডিংটা রাখছেন 42 ইঞ্চি, তাহলে তো আপনি আর দরজা দিতে পারবেন না 4 ফিটের, তাই না? ওই পার্সপেক্টিভে হয়তো কি এটাকে আপনাকে বাড়াইতে হইতে পারে আর কি। ওকে, তাহলে ল্যান্ডিং এর মাপটা আমরা আমাদের পছন্দ মতো নিতে পারবো, কিন্তু আমাদের দেশে সাধারণত আমরা 3 ফিটের কম ইউজ করি না, ইন কেস রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলাতে আর কি। আপনি যদি 3 ফিট 4 ফিট যদি কোথায় দিয়ে দেন, হসপিটালে দিয়ে দেন, তাহলে হবে। কমার্শিয়াল স্পেসে গেলে তখন কি এটার ব্যাপারগুলো আলাদা বাড়বে আর কি। ঠিক আছে, ওইটার ব্যাপারে আমরা বলছিলাম, আমি ডাইমেনশন এখানে আপনারা এটাতে ভিজিট করলে অনেক ইনফরমেশন পাবেন যে কোথায় কোন ধরনের কতটুকু আমরা সাধারণত প্রেফার করে থাকি আর কি। আমি আজকে ড্র কিভাবে করবো এটাতে থাকি। তো ড্র কিভাবে করব বলতে, আমরা ডগ লেগ স্টেয়ার যদি আমি ওয়াই কিউআরস দিয়ে ড্র করি ফার্স্টে, একদম আমি আজকে ফার্স্ট উল্টা দিক থেকে যাচ্ছি আর কি আপনাদের জন্য, কিভাবে আমরা ওয়াই কিউআরস দিয়ে ডগ লেগ স্টেয়ার খুব ইজিলি ড্র করব। ঠিক আছে, সবাই আসেন। ওয়াই কিউআরস বসে আছে অনামিকা, বলছে কি আপনি কপি করেন, সমস্যা আমি ওয়াই কিউআরস এ আসতে বলছি, বিল্ডিং কম্পোনেন্ট আসবেন, বিল্ডিং কম্পোনেন্টস। ঠিক আছে, আমি ওয়াই কিউআরস দিয়ে কিভাবে ইজিলি করতে পারবেন সেটা আগে দেখাচ্ছি, আপনি বেসিক কিভাবে করব সেটা পরে দেখাই। বিল্ডিং কম্পোনেন্ট থেকে প্ল্যান অফ স্টেয়ারকেস পাইছেন? হ্যাঁ, প্ল্যান অফ স্টেয়ারকেসে ক্লিক করেন। যে আপনার ইউনিটটা ঠিক আছে কিনা, তাই না? সেটআপ সিস্টেম সেটআপে এসে সাধারণত চেঞ্জ হওয়ার কথা না, যে ইঞ্চিতে আছে কিনা। ওকে, আরেকটা হচ্ছে ওয়াই কিউআরস এসে আপনার স্কেলটা 1:1 আছে কিনা, তাই না? এই দুইটা জিনিস না থাকলে আমার স্কেলের সাথে মিলবে না। আবার ঠিক আছে, সাধারণত আমরা যেহেতু এখানে আগেই সেভ করছি, এটা চেঞ্জ হওয়ার কথা না আর কি। তাহলে বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, এখানে আসেন। দেন এখানে আসলে আমরা বলছি জাস্ট ইনফরমেশন দিব আমি তাকে। কি কি ইনফরমেশন? প্রথম ইনফরমেশন যদি খেয়াল করেন, ডাবল থ্রেড এবং সিঙ্গেল থ্রেড সিজার স্টেয়ার বলতেছে। তাহলে ডাবল থ্রেড বলতে বোঝাচ্ছে ডগ লেগ স্টেয়ার, মানে কি দুইটা ওয়েস্ট স্ল্যাব থাকবে। সিঙ্গেল থ্রেড যেটা বলছে আমরা একটা দিয়ে সে উঠে যাবে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে ডগ লেগ স্টেয়ার ড্র করা। ঠিক আছে, তাহলে কোনটাতে থাকবো? ডাবল থ্রেডে থাকবো। ওকে, নেক্সট এখানে নিচে যদি খেয়াল করি, এখানে ফার্স্ট ফ্লোর আর স্ট্যান্ডার্ড ফ্লোরের মধ্যে পার্থক্যকে আমরা যদি পুরো স্টেয়ারটা ড্র করতে চাই, মানে দুইটা ফ্লাইটই দেখাতে চাই, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফ্লোরেই থাকবো। ওকে, যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্লোরে কি থাকবে? সেম থাকবে। আমরা আপাতত ধরে নিলাম আমাদের প্রত্যেকটা ফ্লোরে স্টেয়ারটা সেম থাকবে, ভেরিয়েশন হইতে পারে। অনেক সময় গ্রামে দেখবেন কি করে, স্টেয়ারের নিচ দিয়ে ঢুকে, তাই না? তখন কি করতে হয়, প্রথম ফ্লাইটটা হয়তো একটু উঁচু করতে হয়, নাহলে আপনাকে মিনিমাম 7 ফিট হাইট ক্লিয়ারেন্স পাওয়ার জন্য, আমার যেমন বলছি আমরা অর্ধেক উঠলে কয় ফিট পাচ্ছি? 5 ফিট পাচ্ছি, তাই না? 5 ফিট দিয়ে আপনি ঢুকতে পারবেন না, তাই না? তখন কি করতে হতে পারে, ফার্স্ট ফ্লাইটটা একটু আপনাকে উপরে উঠাইতে হতে পারে। তখন হয়তো আপনি রাইজারটা বাড়াইতে পারেন, অথবা ওই জায়গায় আপনার জায়গা একটু বেশি নিতে পারেন, অথবা আপনার ফ্লোরটা একটু ডাউন রাখতে পারেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরে আরো কথা আছে আর কি। তাহলে আপাতত আমরা স্ট্যান্ডার্ড ফ্লোরে থাকি, তার মানে আমরা ধরে নিলাম আমার প্রত্যেকটা ফ্লোরে একই ধরনের স্টেয়ার হচ্ছে। ওকে, মানে এখানে যত সংখ্যক থাকবে এখানে সেম আসবে আর কি, একইভাবে ডগ লেগ স্টেয়ার আসবে। দেখেন এখানে ইনফরমেশনটা দিতে হবে, ফার্স্ট রান অন লেফট
অন রাইট। এটা কি বোঝাচ্ছে? দেখেন আমরা তো এদিকে দুইটা ফ্লাইট, একটা এটা লেফট এটা রাইট, তাই তো নাকি? এটা তো বুঝে নাকি? আমি যদি এদিক থেকে হিসাব করি, আমার এই পাশে লেফট এ পাশে রাইট, তাহলে আমি কোন দিক থেকে ওটা শুরু করব? লেফট, আমার প্রথম ধাপটা লেফট থেকে শুরু হবে নাকি প্রথম ধাপটা রাইট থেকে শুরু হবে? আপনাকে এইখানে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সে আপ এন্ড ডাউন ব্যাপারটা সেই হিসাবে নিবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এইটাতে রাখি লেফটে, তাহলে লেফটে রেখে আমরা দেখবো যে কিভাবে আসতেছে। ফার্স্ট টার্ন অন লেফটে রাখলাম, লেফটে রাখলে কি হবে? আমার এই পাশ থেকে সে ওটা শুরু করবে, তাই না? তার মানে এখান এদিক থেকে উপর দিকে আপ হবে, এদিক থেকে নিচের দিকে ডাউন হবে আর কি, ঠিক আছে? এটা উল্টে যাবে আর কি, আমরা দেখবো। এটাতে রাখলাম। ট্রেড উইথ কি? ট্রেড উইথ বলতে এখানে বোঝাচ্ছে ওয়েস্ট স্ল্যাবের উইথ। ওয়েস্ট স্ল্যাবের উইথ বলতে আমরা কি বুঝাচ্ছিলাম? একটা ফ্লাইটের এখান থেকে এই যে থিকনেসটা, ঠিক আছে, পাশের যে থিকনেসটা যেটা দিয়ে আমরা উঠতেছি, ওই ফ্লাইটের থিকনেস কত হবে সেটা আমরা বলছিলাম কি এটা 3 ফিট হতে পারে, 3.5 ফিট হতে পারে, 4 ফিটও হতে পারে, ঠিক আছে? সাপোজ আমরা এখানে যেমন আমাদের প্রজেক্টে কি ছিল, এখানে এই যে এই প্রজেক্টটাতে আমরা কোন প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম সেই প্রজেক্টটা দেখি, তাইলে আমরা ইনফরমেশন সেই অনুযায়ী আগাইতে পারবো। মেবি কোনটা ছিল, এটা নাকি? হ্যাঁ, এটা নিয়ে তো কাজ করছি আমরা, এক পাশ, যে কোনো এক পাশের, তাই না? এটা নিয়ে কাজ করছি আমরা, দেখি হোয়াটএভার, সমস্যা নেই, যে কোনোটা নিলে হলো। তো এখানে আমরা যেটা ইউজ করছিলাম, দেখেন এটা কিন্তু ডগ লেগ না, তাই না? এখানে কি আছে? আরেকটা ফ্লাইট আছে, ঠিক আছে? তারপর আমরা এটাকে ড্র করব আমরা ওয়াই কিউআরস দিয়ে। তাহলে এখান থেকে যে ইনফরমেশনটা আমি যদি বলি, আমাদের এখানে ল্যান্ডিং এর উইথ ছিল 42 ইঞ্চি, এটার উইথ ছিল 42 ইঞ্চি, ওকে? তারপরে এখানে থ্রেড ছিল, থ্রেডের উইথ ছিল 10 ইঞ্চি, আর রাইজার তো আমরা আগেই ক্যালকুলেশন করে ফেলছি কয়টা লাগবে। সাপোজ এখানে আমার কয়টা ধাপ আছে? 3, 6, 9, এটা সহ কত নাম্বার? 10 নাম্বার, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এখানে টোটাল লাগছে কয়টা? 23, এখানে সহ 24টা ছিল, ঠিক আছে? আমরা 5 ইঞ্চি করে হিসাব করছিলাম এই প্রজেক্টে, কিন্তু আমরা ওয়াই কিউআরস দিয়ে এই জিনিসটা ড্র করতে পারবো না, এই জিনিসটা ড্র করতে পারবো না, আমাকে ড্র করতে হবে এ ফ্লাইট আর এ ফ্লাইট, ঠিক আছে? তাহলে কয়টা ধাপ? ল্যান্ডিং সহ 10টা, আর এখান থেকে হিসাব করলে ল্যান্ডিং সহ 10টা, তাহলে টোটাল কয়টা হচ্ছে? 20টা। বাকি দুইটা গুলো আমরা কি আমাদের নিজেদেরকে ড্র করতে হবে আর কি, এই পার্সপেক্টিভে আমি আগাই। তাহলে এখানে যদি আমাকে এখন ইনফরমেশনটা দিতে হয়, কি ইনফরমেশন দিতে হচ্ছে? প্ল্যান অফ স্টেয়ারকেস আসলাম, ডাবল থ্রেডে থাকলো, স্ট্যান্ড আপ থাকলো, ফার্স্ট টার্ন অন লেফট দিলাম, যদি আমার ওখানে রাইট আছে, প্রজেক্টে আমার রাইট আছে, ডান পাশ থেকে ওটা শুরু করছিলাম আমরা। তাহলে থ্রেড উইথ কত বলছি? 3.5 ফিট 42 ইঞ্চি। থ্রেড উইথ কোনটা বুঝছেন? থ্রেড উইথ কোনটা একটু বুঝাই তাহলে আবার। হ্যাঁ, এই যে এখান থেকে এই দূরত্বটা, ঠিক আছে? এখান থেকে এটাকে থ্রেড উইথ বলতেছে, ওকে? মানে ওয়াই কিউআরস এটাকে থ্রেড উইথ বলে। ল্যান্ডিং উইথ এখানে ল্যান্ডিং কয়টা? ওয়াই কিউআরস ল্যান্ডিং বলবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট ল্যান্ডিংটা। কোনটাকে সে ডিফাইন করবে? ইন্টারমিডিয়েট ল্যান্ডিং। আমরা আমাদের প্রজেক্টে কত ইউজ করছি? তাও 42 ইঞ্চি। থ্রেড উইথ এবং ল্যান্ডিং উইথ দুইটাই আমাদের, আমি নিচেরটাই যে থ্রেড উইথ এর কথা বলছি আর ল্যান্ডিং উইথ এর কথা বলতেছি, ঠিক আছে? টোটাল উইথটা অটোমেটিক ক্যালকুলেশন করবে, আমরা টোটাল উইথ বসাবো না, ঠিক আছে? টোটাল উইথ অটোমেটিক ক্যালকুলেশন হবে এই তিনটা ইনফরমেশন বসানোর পরে, ঠিক আছে? তাহলে ল্যান্ডিং উইথ আমরা কত বলছি? 42, এটা 3.5 ফিট মানে 42 ইঞ্চি, ইঞ্চি তো দিবেন, ঠিক আছে? থ্রেড উইথ আমি কত বলছি? 42, তাও আমি এই যে থ্রেড উইথ বলতে বোঝাচ্ছে এখান থেকে এইটা, ঠিক আছে? থ্রেড এটা না, থ্রেডের এই জায়গাটা না, ঠিক আছে? এটা না, থ্রেড উইথ বলতে বোঝাচ্ছে কোনটা? একটা ফ্লাইটের বা ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা বা প্রস্থটা, ওয়েস্ট স্ল্যাবের থিকনেস। তাহলে আমি এটাকে 42 দিলাম। স্টেয়ারওয়েল বলতে কোনটা বোঝাচ্ছে? স্টেয়ারওয়েল বোঝাচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টে আমাদের যে ড্রয়িংটা আছে সেটাতে যদি আমরা হিসাব দেখি, এই যে মাঝখানে যে ফাঁকাটা থাকে এটাকে স্টেয়ারওয়েল বলে, মানে কূপ। আমরা ওয়েল মানে কি? কূপ, তাই না? তাহলে আমরা সাধারণত আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন একটা ফ্লাইট আরেকটা ফ্লাইটের সাথে কি থাকে? লেগে থাকে, তাই না? অ্যাটাচ হয়ে থাকে। তাহলে একটার সাথে যদি একটা, যেমন আমাদের স্টেটটা আমরা ওঠার সময় একটা ফ্লাইটের সাথে আরেকটা কি একদম অ্যাটাচ হয়ে আছে না? তাহলে মাঝখানে কোনো ফাঁকা আছে? ফাঁকা না থাকা মানে কি? স্টেয়ারওয়েল উইথ কত? 0, ঠিক আছে? এখন আমরা অনেক সময় এটাকে 4 ইঞ্চি 6 ইঞ্চি রাখাটা প্রেফার করি, কেন? যাতে ময়লা টলা দিক দিয়ে কি ফেলে দিতে পারে, অথবা অনেক সময় রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দেখবেন একটু ফাঁকা রাখে, 5 তলা শহরে এটা বেশি হয়,
পাঁচতলার উপর থেকে নিচে নামাটা অনেক সময় কি হয়, টাফ হয়। ওরা কি করে, একটা দড়ি ঝুলাই দেয়, দড়িতে বাকেট টাকেট ঝুলাই দেয় টাকা পয়সা দেওয়ার জন্য, অনেকে মাছ শপিং টপিংও করে ফেলে। দেখবেন একটা জায়গা, যেটা সিঁড়ির মাঝখানে যে জায়গাটা থাকে না, ওখান থেকে একটা দড়ি নামাই দেয়, নিচ তলা যে থাকে তাকে ওটা দিয়ে টাকা পাঠায় দেয়, সবজি ওখানে তরকারি ওটা দেয়, ওখান দিয়ে উঠে যায়, মানে কষ্ট কম করার জন্য আর কি। তো স্টেয়ারওয়েল উইথ হচ্ছে দুইটা ফ্লাইটের মাঝখানে কতটুকু ফাঁকা আপনি রাখতে চাচ্ছেন। যদি ফাঁকা রাখতে না চান তাহলে কি হবে, 0 হবে। আপনি যদি 4 ইঞ্চি রাখতে পারেন, 6 ইঞ্চি রাখতে পারেন। আমাদের এই প্রজেক্টে কত, এই প্রজেক্টে হিসাব করলে আমাদের দেখেন এখানে কয়টা ধাপ আছে, এক্সট্রা 2টা ধাপ আছে। তাহলে একটা থ্রেডের প্রস্থ যদি 10 ইঞ্চি করে হয়, 2টা থ্রেডের প্রস্থ কত হবে? তাহলে আমার এই প্রজেক্টের স্টেয়ারওয়েল উইথ হচ্ছে কত, 20 ইঞ্চি। এটা আমাকে রাখতে হবে, ঠিক আছে। এটার পার্সপেক্টিভ আমি আগাচ্ছি। তাহলে কত রাখবো, 20, এখানে 20 রাখবো। দেন 20 রাখার পরে একটু ইনফরমেশন এখানে আবার চেঞ্জ হয়ে যায়। আমি জাস্ট উপর থেকে নিচে আসছিলাম, আমার দেখেন এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, 42 দিয়েছিলাম না, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আগে স্টেয়ারওয়েল উইথটা দিবেন, তারপর থ্রেড উইথটা দিবেন, ঠিক আছে। কেন, এটা অ্যাকচুয়ালি এখান থেকে অটোমেটিক হিসাব করেছে, ঠিক আছে। এই দুইটার সাথে রিলেশনটা হচ্ছে এটা। থ্রেড টোটাল উইথ বলতে কোনটা বোঝাচ্ছে, টোটাল উইথ বোঝাচ্ছে এই যে জায়গাটা, এখান থেকে টোটাল, এই জায়গা থেকে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই টোটাল উইথ কোনটা, এখানে একটা ফ্লাইটের উইথ, এখানে একটা ফ্লাইটের উইথ, আর মাঝখানে স্টেয়ারওয়েল উইথ। তাহলে আমি যদি এখানে 42 হয়, এটাও যদি 42 হয়, এটা যদি 20 হয়, টোটাল উইথ কত হবে, 42 × 84 প্লাস 20, 104 ইঞ্চি হবে টোটাল উইথ। তাহলে আমি চাইলে প্রথমে 104 দিয়ে দিতে পারতাম, তাহলে এটা হিসাব করতে, আমরা বলছি আমি টোটালটা হিসাব না করে আমি উল্টা থেকে করতেছি। তাহলে উল্টা থেকে করলে প্রথমে স্টেয়ারওয়েল উইথ দিবেন, তারপর এখানে 42 দিবেন, ঠিক আছে। এরপর দেখবেন এটা অটোমেটিক 104 হিসাব করবে, ঠিক আছে। যদি এটা আপনি আগে দিয়ে রাখতে চান, দিয়ে রাখতে পারেন। আমরা সাধারণত এইভাবে যে টোটাল উইথ কত হবে সেটা না জেনে আমরা বলি কি, আমাদের ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ কত হতে পারে, মাঝখানে কতটুকু ফাঁকা রাখতে চাচ্ছি, সেই অনুযায়ী সে অটোমেটিক হিসাব করবে। কিন্তু ওয়াইকিউ হচ্ছে যেহেতু অটোমেটিক হিসাব করে, এই দিক থেকে আসলে সে এটা দেওয়ার পর আবার এটার ভ্যালু চেঞ্জ করে দেয়, এটার পার্সপেক্টিভে, মানে এখান থেকে এটা মাইনাস করে দেয় আর কি। সেজন্য আগে স্টেয়ারওয়েল উইথ দিবেন, তারপর কি দিবেন, এটা দিবেন, ওকে। আচ্ছা, আমি প্রথমে আমাদের প্রজেক্টে না করে আমরা একটু চেঞ্জ করি, এখানে আমি 0 দিই, তাহলে কেমন হয় এটা দেখতে পারি, তাই না। এটা 42 রাখি, আমরা একটা জাস্ট র্যান্ডম দিলাম আর কি। আগে আমরা 0 রেখে আঁকি, তারপর আমরা 42 দিয়ে বা 20 ইঞ্চি দিয়ে আঁকবো, একটু চেঞ্জ করে নেন। তাহলে 42 গুলো কত হয়, 84, ঠিক আছে। স্টেয়ারওয়েল আমি 0 করলাম। ল্যান্ডিং উইথ আমি ল্যান্ডিং কতটুকু হবে সেটা আমার প্রেফারেন্স, আমি সেটা আমরা বলছি কি সাধারণত কি বলে যে ল্যান্ডিং এর মাপটা হইতে হয় ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ বা থ্রেড উইথের প্রস্থের সমান। তাহলে এখানে 42 হইলে ওখানে কি মিনিমাম 42 হইতে হয়। আপনি এটা 4 ফিটও রাখতে পারেন বড় করতে চাইলে, আমরা 42 রাখলাম। এখানে আরেক নেক্সট ইনফরমেশন চাচ্ছে কি, থ্রেড রান। থ্রেড রানটাকে আমরা তখন থ্রেড বলছিলাম, থ্রেডের প্রস্থ, তাই না। এখানে থ্রেড রান বলে, তার মানে একটা ল্যান্ডিং এর প্রস্থ কত হবে, যেটা আমরা পা রাখি, কত বলছিলাম আমরা, 10 ইঞ্চি। আমাদের প্রজেক্টে আমরা 10 ইঞ্চি ইউজ করছিলাম, তাই না। তাহলে এখানে আমরা 10ই রাখি। থ্রেড কোনটা, থ্রেড রান বলতে কোনটাকে বুঝাচ্ছে, বুঝছেন তো নাকি। থ্রেড রান বলতে বোঝাচ্ছে এই জায়গাটা, এখানে যেখানে থ্রেড বলছে সেটাকে, ঠিক আছে। এখানে যেটা থ্রেড, এটা আমরা 10 ইঞ্চি ইউজ করতেছি, ওকে। থ্রেড রান দিলাম। তারপরে স্টেপ নাম্বার অফ স্টেপ কয়টা হবে, রাইজারের হাইটের উপর নির্ভর করবে, তাই না। যেমন আমি আমাদের প্রজেক্টে বলছিলাম কত, 20টা, 10টা 10টা 20টা, তাহলে এখানে কত দিব, 20 দিব, ঠিক আছে। 20 বুঝছেন, এটা স্টেপ নাম্বার, বুঝছেন তো নাকি। টোটাল নাম্বার অফ স্টেপ কত হবে, টোটাল নাম্বার অফ স্টেপ কত হবে। ওয়াই কিওয়ার্ডস এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এটা ওয়াই কিওয়ার্ডস এর, আমি বলতেছি যেহেতু ওয়াই কিওয়ার্ডস কিন্তু স্টেপ নাম্বারটা ল্যান্ডিং সহ কাউন্ট করে। কোন কাকে সহ কাউন্ট করবে, ল্যান্ডিং কে সহ। ল্যান্ডিং কে সহ বলতে কি বোঝাচ্ছি, আমি এখানে কয়টা দিছি, 20টা, তাহলে একটা হবে 10টা হবে, 10টা, এখানে 10টা, আমি আগে বুঝাই 10টা, 10 দিব, ঠিক আছে। এই 10টা সে কোনটা কাউন্ট করবে, এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করবে 9টা, তারপরে ল্যান্ডিংটাকে কাউন্ট করবে কত নাম্বার, 10 নাম্বার, ক্লিয়ার। তাহলে 10 নাম্বার কাউন্ট করবে সে কাকে, ল্যান্ডিংটাকে। ওয়াই কিওয়ার্ডস এর ব্যাপারে বলতেছি। তখন আর 10টা বাকি আছে, সে কোথা থেকে শুরু করবে, এখান থেকে, এখান থেকে 11 শুরু করবে, থ্রেড থেকে এই যে উপরে ল্যান্ডিংটাতে এসে সে 20 নাম্বার হিসাব করবে, ক্লিয়ার।
মানে টোটাল নাম্বার অফ স্টেপ বলতে বোঝাচ্ছে এখানে উইথ ল্যান্ডিং, দুইটা ল্যান্ডিং সহ। ক্লিয়ার? এই ব্যাপারটাকে মাথায় রাখবেন যে এখানে এখানে নাম্বার অফ স্টেপ বলতে আমরা যেটাকে স্টেপ বলি সেটা না, ওয়াই কিওয়ার্ডসে স্টেপ বলতে বুঝে কি থ্রেড প্লাস ল্যান্ডিং, ঠিক আছে, কতটা সে পার স্টেপ আপনি ফেলবেন। তাহলে আপনার আমার এখানে আমি যেহেতু বলছি নাম্বার অফ স্টেপ 20, তাহলে অর্ধেক অর্ধেক হলে 10টা, তাহলে 10টার মধ্যে একটা হবে সে ল্যান্ডিংটাকে হিসাব করবে। ওকে, আর এখানে যখন এই পাশ থেকে হিসাব করবে তখন উপরের ল্যান্ডিংটাকে সে 10 নাম্বার হিসাব করবে। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়াল থ্রেড কয়টা হচ্ছে? 9টা হওয়ার কথা, তাই না? তো এটা ওটার সাথে এটা একটু মানে মাথায় রাখবেন যে ওয়াই কিওয়ার্ডস করতে হলে আপনাকে, তাহলে আমি এখানে 10 দেওয়ার সাথে সাথে কি বুঝবে, তাহলে এখানে এদিকে 10টা হবে, এখানে 10টা হবে, ঠিক আছে। আর আমি যদি কম বেশি করতে চাই আমি নাম্বার এখানে চেঞ্জ করে দিলে হবে, আমরা আপাতত কম বেশি করব না। রোটেশন কত? সবার 0 আছে কিনা? সবার 0 না থাকলে 0 করেন, আমরা এগুলা রোটেশনটা চেঞ্জ করে করে দেখব আর কি, 0 থেকে শুরু করব। ওকে, দেন এখানে যদি একটা ইনফরমেশন আমি দেখি, আমার স্টোরি হাইট, যদি আমার এখানে প্ল্যানের জন্য স্টোরি হাইটটা ম্যান্ডেটরি না, তারপর আমি যদি একটু হিসাব করে দিই, দেখাই এখানে আমাদের স্টোরি হাইট আমি হিসাব করছি সাপোজ 10 ফিট, 10 মানে কত ইঞ্চি? 120। দেখেন এটা যে অটোমেটিক কারেন্ট স্টেপ হাইট, এটা রাইজারের মানটা বোঝাচ্ছে কত ইঞ্চি করে হচ্ছে, 6 ইঞ্চি করে, তাই না? অটোমেটিক রাইজারটা 6 ইঞ্চি, 10টা 120 ইঞ্চি উঠতে হলে 20টা রাইজারে 6 ইঞ্চি করে লাগবে, তাই না? অটোমেটিক সেই হিসাব করছে এটা। কিন্তু আমাদের প্রজেক্টে কিন্তু আমরা একটু ভেরিয়েশন আছে, আমরা ভেরিয়েশনটা পরে করি। এতটুকু কোশ্চেন সবাই একটু ভ্যালুটা মিলান, দেখে নিতে পারি যে হ্যাঁ আমার এখন মিলতেছে যে আমি 120 ইঞ্চিতে 20টাতে 6 ইঞ্চি করে রাইজার হাইট হচ্ছে, আমি ইনফরমেশন পাচ্ছি এখান থেকে। ওকে, এরপরে এখানে যদি কারো ঠিক এটাতে যদি চেকমার্ক থাকে, চেকমার্কটা উঠাই দিবেন, চেকমার্ক দিবেন না, ঠিক আছে? চেকমার্ক দিলে কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে মানে একসাথে হয়ে যাবে, পরবর্তীতে আমরা এটাকে এডিট করতে পারবো না, ঠিক আছে? আমি দেখাবো আর কি গ্রুপ হলে কি হয়, ঠিক আছে? আমি আপাতত শেখার জন্য আমরা বুঝছি এটা চেকমার্ক থাকবে না। ওকে, আর সব ঠিক আছে তো নাকি? আমি ফার্স্ট রান অন লেফট দিছি, ফার্স্ট রান অন লেফট, রোটেশন 0, ওকে দিলাম। আমি প্রজেক্টে দিব না, আমি আগে ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে একটা স্টেয়ার আছে, আমরা প্রজেক্টে বড় বসাই, আমি বাইরে বসাই দেখাই আর কি, জাস্ট র্যান্ডম। এখানে কিন্তু আমার ইনসারশন পয়েন্টটা কোথায় আসছে দেখেন, ইনসারশন পয়েন্ট আসছে এখান থেকে ল্যান্ডিং এর মাপ যত অতটুকু পরে, ঠিক আছে? আমরা এটা সেজন্য ল্যান্ডিং যেখানে হয় সেখানে টুক করে বসাই দিতে পারবো আর কি, ঠিক আছে? আমরা আপাতত বাইরে বসাই, আমি হিসাব করে একটু আমার ভ্যালু, আমি প্রথম বলছিলাম ফার্স্ট রান অন কি বলছিলাম, লেফট, তাহলে লেফট মানে কোনটা? এই পাশ, তাই না? দেখেন আমি এই যে এই পাশ থেকে উপরে ওঠা শুরু করছে, মানে এটা কিন্তু অটোমেটিক সে দিয়ে দিবে। তারপরে এই জন্য আসছে, কয়টা ধাপ আসছে, কয়টা আসবে? 3, 6, 9। আমি বলছিলাম কি ল্যান্ডিং সহ কত নাম্বার হবে? 10 নাম্বার হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমি বাইরে বসেছি ল্যান্ডিংটা তার বোঝা যাচ্ছে না, তাহলে এই জন্য এখানে 9টা দেখা যাচ্ছে, এর মানে এখানে আমার একটা ল্যান্ডিং আসবে, এটা 10 নাম্বার হবে, এখানে একটা ল্যান্ডিং আসবে, এটা 20 নাম্বার হবে, সরি এখানে 20 নাম্বার, ঠিক আছে? তাহলে খুব ইজিলি আপনি ওয়াই কিওয়ার্ড দিয়ে আপনার স্ট্যাট ড্র করতে পারবেন। আরেকটা ইনফরমেশন আমি দেখাই, দেখেন এখানে একটা রেলিংও দেখাই দিছে এবং আমাকে অ্যারো সাইনও দেখাই দিছে, আমাকে আপ এন্ড ডাউন কি কিছু কাজ সে অটোমেটিক করে দিছে। স্টেয়ার শুধু আঁকে নাই, আমাকে অ্যারো দিয়ে দেখাইছে যে কোন দিকে আপ কোন দিকে ডাউন, তারপরে রেলিং, এখানে একটা রেলিং হবে, রেলিং এরটাও দেখাই দিছে, আবার ট্যাক্সও লিখে দিছে। ওকে, আচ্ছা আমরা আমাদের প্রজেক্টে বসাই এখানে। ইনফরমেশন ঠিক আগের মতই, জাস্ট আমরা ইনফরমেশন চেঞ্জ করব, এখানে স্টার হুইল উইথ কত দিব, 20 ইঞ্চি স্টার হুইল উইথ অ্যাড করব। ওকে, আর এখান থেকে এটা টোটাল জায়গা আমি যখন বসাবো এই পয়েন্টটা আমার লাগবে। ওকে, আমরা এটা ড্র করি, তাহলে কি কি ইনফরমেশন দিব আমরা? আবার আমি ওয়াই কিওয়ার্ডে আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, প্ল্যান অফ স্টেয়ারকেস আসলাম, আমার সব ঠিক আছে। আমি বলছিলাম আমার এই প্রজেক্টে আমরা এখান থেকে উপরের দিকে ওঠা শুরু করছি, তাহলে ফার্স্ট রান অন কি হবে, রাইট হবে, রাইট। ক্লিয়ার? এই প্রজেক্টের জন্য রাইট হবে, তাহলে আমরা ফার্স্ট ইনফরমেশন যেটা চেক করব সেটা হচ্ছে অন রাইট। ওকে, আর অবশ্যই ডাবল থ্রেড থাকবো, স্ট্যান্ডার্ড ফ্লোয়ে থাকবো। ইনফরমেশনের মধ্যে আমরা এগুলো তেমন চেঞ্জ হবে না, ল্যান্ডিং উইথ, থ্রেড উইথ চেঞ্জ হবে না, শুধুমাত্র আমার স্টার হুইল উইথ 0 জায়গায় কত দিব আমরা, 20 অ্যাড করব, যেহেতু আমার দুইটা ল্যান্ডিং আছে। আপনার যদি এখানে 4টা হইতো
সাপোজ মাঝখানে 4টা ল্যান্ডিং এর আছে, তখন কত দিলাম, 4টার জন্য 40 ইউজ করতাম, তাই না? মানে আমার যদি স্টেপটা এভাবে না হয়, এখানে এই প্রজেক্টে তো 2টা, এরকম যদি আমার কিছু প্রজেক্ট আসতে পারে, এখানে 4টা হতে পারে, 5টা হতে পারে, তাই না? অন্য ফ্লাইটে ওয়াইকিওয়াস অনলি 2টা ফ্লাইট ড্র করতে পারে, 3 নাম্বার ফ্লাইট সে ড্র করতে পারবে না, ঠিক আছে? তো সেজন্য আমাদের ইনফরমেশনটা দিয়ে দিতে হবে ওয়াইকিওয়াস যে করতে হলে। তাহলে স্টার ভ্যালু কত বলছি, 20 দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। স্যার এটা তো স্যার আমরা দুইটা ভাগে ভাগ করেছি 20, তাহলে 20 দিলে আমার এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটাকে আমার আবার কত করতে হবে, 42 করতে হবে, তাই না? 42 করব আমি, 42 করলাম, ওকে। তাহলে 104 হিসাব করছে। আর কোনো ইনফরমেশন আমার চেঞ্জ করার দরকার পড়বে না, এটা 10ই থাকবে, এটা স্টেপ নাম্বারও 20 থাকবে। কেন, আমার প্রজেক্টে আমরা দেখতেছি, আমরা বলছি কি আমার প্রজেক্টে আমরা এখান থেকে এটা এই যে 10 নাম্বার ছিল, 10 ল্যান্ডিংটা 10, ঠিক আছে? এখানে 10, এখান থেকে এখানে আবার 10টা আসবে, 20। আর এই বাকি এখানে যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা এগুলো আমরা নিজেরা ড্র করে দিব। আপনি চাচ্ছেন শুধু 5টা ড্র করতে, সেটা আরো ইজি, খুব ইজি জিনিস, ঠিক আছে? তাহলে স্টেপ নাম্বার 20 রাখলাম, সিরিয়াল নাম্বার এর ফার্স্ট স্টেপ 10ই থাকলো, রোটেশন 0 থাকলো, স্টোরেজ হাইট এখানে আমার ফ্যাক্ট না, কেন আমরা এখানে এটার সাথে আমার প্ল্যানের কোনো রিলেশন নাই, ঠিক আছে? আমরা চাইলে দিয়ে রাখতে পারি, না দিলেও সমস্যা নেই, কারণ আমার তো এখানে এল শেপের হবে, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশন আমার প্ল্যানের ক্ষেত্রে কোনো বদার করবে না আর কি, ঠিক আছে? এই জন্য এই ক্ষেত্রে আপনি এটা না দিলে কোনো সমস্যা নাই, ক্লিয়ার? এটা আমি জাস্ট যতই রাখি কোনো ইস্যু না আর কি। এরপরে জাস্ট ওকে করলাম। আমি এখন ট্রু গ্রুপে ক্লিক চেক দিয়ে রাখতেছি, চেক দিয়ে দেখাচ্ছি যে কি হয় অ্যাকচুয়ালি। কোথায় চেক দিছি, ট্রু গ্রুপ হলে কি হয় আমরা একটু দেখব আর কি। ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন আমার স্টেপটা, এই যে স্টেপটা আসলো, এটা কিন্তু বসাইতে দিচ্ছে আমাকে কোন কর্নারে, আমি অটোমোডটা একটু অফ করলাম, আমার এই কর্নারে বসাই দিচ্ছে, ওই কর্নারে সে কি করে নাই, স্ন্যাপ করে নাই। তাহলে আমরা এটা একটু বাইরে বসাই, বাইরে আমি বসাইলাম, বাইরে বসানোর পর এখান থেকে আমি কি করব, এটাকে এখান থেকে এখানে মুভ করবো আর কি, ওকে? তাহলে এখান থেকে, আচ্ছা গ্রুপ করলে কি হয় দেখেন, এই যে আমি এখন যখন ক্লিক করছি পুরোটা একসাথে সিলেক্ট হয়ে গেছে না, কিন্তু যখন ট্রু গ্রুপ দিব না তখন তারা আলাদা হবে, ইন্ডিভিজুয়াল অবজেক্ট হবে, ঠিক আছে? ট্রু গ্রুপ হইলে আপনার সিলেক্ট করতে সুবিধা, কিন্তু আমরা এটাকে এডিট করতে পারবো না, ঠিক আছে? ট্রু গ্রুপ হলে কিভাবে আনগ্রুপ করবো সেটাও শিখবো, সমস্যা নেই। তাহলে এটাকে এখন আমার টার্গেট হচ্ছে কোথায়, এখানে বসাবো আর কি। তাহলে বসাইতে হলে কি করবো, সিলেক্ট করলাম, কপি করতে পারেন, মুভ করতে পারেন, আমি মুভ করলাম, মুভ বেস পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট দিলাম, ওকে? তাহলে এই বেস পয়েন্ট ধরে আমি এখানে বসাবো, কিভাবে এখানে বসাইলে হবে, হ্যাঁ? না, এখান থেকে কোথায় আসতে হবে, আমাকে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে, এই পয়েন্ট থেকে নিচের দিকে আমাদের এটা অন আছে, হ্যাঁ আমার সব, আমার অবজেক্ট স্ন্যাপ অন আছে, আমার ট্র্যাকিং অন আছে। তাহলে আমি ওই পয়েন্ট থেকে নিচের দিকে এসে কত ইঞ্চি ল্যান্ডিংটা কত দিয়েছিলাম আমরা, 42 ইঞ্চি, 42 লিখে এন্টার করলাম, তাহলে সে বসে যাবে, ওকে? পারফেক্টলি। এখানে দেখেন এই যে 4 ফিটের জায়গায় যদি আমাদের এখানে এই ডোরটা তো আমাদের নাই, আমি এটা একটু ইরেজ করে দিই, আমি এটা বোঝার সুবিধার্থে আপনাদের করার সুবিধার্থে করছিলাম। দেখেন পারফেক্টলি ওই জায়গায় এসে ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? মানে আমার প্রজেক্টে যে এরকম যে সাইজে ছিল সেই সাইজে এসে সে ম্যাচ হচ্ছে আর কি। তো এটা একটা ওয়ে, যে আপনি আমার এটাকে কি আমার আর দুই দিকে ড্র করতে হবে না, যেটা আমার দুই দিকে আছে, ঠিক আছে? আমি এটাকে ড্র করে নিলাম আর কি। এখান থেকে যদি আমি খেয়াল করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার 42 ইঞ্চি আছে, ঠিক আছে? আমি যেহেতু সরাসরি বসাতে পারিনি সেজন্য বাইরে বসাই, এটাকে মুভ করে বসাইছি, ওকে? আমি আবার কিভাবে বসাইছি একটু দেখাই। এটা হচ্ছে জাস্ট আমরা কাকে ইউজ করছি, ক্লিক করছি, যেহেতু গ্রুপ করা আছে একসাথে সিলেক্ট হবে, এম লিখে এন্টার করলাম, মুভ করলাম, এই যে বেস পয়েন্ট দিছি থ্রেডের পয়েন্টটাকে, এরপরে এখানে আসছি, এখানে এসে আমরা যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে আপনার, তাই না? অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকলে আমরা কি করতে পারি, যে কোনো পয়েন্ট থেকে ট্র্যাক করতে পারি। এই পয়েন্টে এসে মাউসটা যদি আমি নিচের দিকে আনি, একটা গ্রিন লাইন আসতেছে, তাই না? তার মানে ট্র্যাকিং লাইনটা আসছে, ট্র্যাকিং লাইন থাকা অবস্থায় 42 লিখে আমি এন্টার করলাম, তাহলে সে 42 ইঞ্চির নিচে এসে বসে যাচ্ছে, ঠিক আছে? করেন সবাই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ, আমি অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে বলছিলাম যে আপনারা খেয়াল করবেন যে আপনার নিয়ারেস্টটা অন অফ আছে কিনা।
দেন নিয়ারেস্ট অন থাকলে কি হয়, এই যে এরকম আসে, সে প্রত্যেকটা পয়েন্টে স্ন্যাপ করবে। যেমন আপনারা দেখবেন যেখানে যান না কেন, এই যে এটা আসা মানে হচ্ছে বুঝবেন আপনার নিয়ারেস্ট অন আছে। ঠিক আছে, নিয়ারেস্ট আপনাকে কি করবে, পারফেক্টলি স্ন্যাপ করতে কমফোর্ট দিবেন আর কি, সে প্রত্যেকটা পয়েন্টে স্ন্যাপ করবে। সেজন্য আমরা কাজ করার সময় কি করবেন, এটাকে অফ করবেন যদি আসে। কেন এখানে অন থাকে কেন, আমরা যেহেতু অনেকে কাজ করে স্ট্রাকচারাল ড্রয়িং গুলো করতেছে, আমরা আমাদের সরাসরি আমার কি ইয়াটা বসায় দিতে পারবো। দেখেন আমি এখানে ট্রিম করে নিচ্ছি, টিআর এন্টার করে ট্রিম করে নিলাম। ওকে, তাহলে আমার পুরো স্টেয়ার রুমটা কি রেডি। হ্যাঁ, এটা হচ্ছে মিরর করি আর কি। আমরা যখন কাজ করতেছি কোন পাশটা, আমি বলছিলাম এক পাশ নিয়ে কাজ করতেছি, তাহলে এক পাশ করলে তো আমার ওই পাশটা ড্র করতে পারে না, কি করে দিব, মিরর করে দিব। এই মিরর কাজটা আমরা কখন করব, কাজ শেষ করার পরে করি সাধারণত। কখন করব, এক পাশটা ফুললি কাজ শেষ, তারপর মিরর করব। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টটা এই যে প্রজেক্টটা নিয়ে আমি আগাচ্ছিলাম, ঠিক আছে তো। এই প্রজেক্টটা একটু খেয়াল করেন সবাই, এই প্রজেক্টটা হচ্ছে একটা টু অ্যাপার্টমেন্ট একটা প্রজেক্ট, ঠিক আছে। অ্যাপার্টমেন্টের এই পাশে আর এই পাশে কি সেম সবকিছু কি সেম। তখন আমরা কি করব, এই যে আমি এই প্রজেক্টটা করার সময় এটাকে মাঝখানে ভাগ করে নিয়ে এক পাশটা ড্র করতেছিলাম। এখানে সবকিছু করে নিব, দরজা জানালা ট্যাক্স ফার্নিচার যা যা কাজ করা সব করে নেওয়ার পরে এটাকে আমরা এই পাশে কি করে দিই, মিরর করে দিব। তো আমি এখন এটাই দেখাইছি যে মিরর কিভাবে করতে হয়। যেমন আমার এখানে এক পাশটা আমরা ড্র করছি, তাই না, এক পাশে সাপোজ আমি ধরে নিলাম আমার এই পাশটা কাজ করাটা শেষ। ওকে, তখন আমি এটাকে একটু কপি করি, সি ও করে কপি করে আমি নিচে আনলাম। দেখেন, তাহলে ধরে নিলাম আমার এক পাশটা কাজ শেষ, তখন আমরা এটাকে কি করব, মিরর করব। মিরর কমান্ডের শর্টকাট কি, এমআই অথবা এই যে মিরর কমান্ড, ঠিক আছে, মিরর। তাহলে আমি এই যে এম আই লিখে এন্টার করছি, ঠিক আছে। মিরর কমান্ডের শর্টকাট এমআই লিখে এন্টার করার পর অবজেক্ট সিলেক্ট করার কথা বলতে, তাহলে আমরা পুরো সবকিছুকে এখানে সিলেক্ট করে নিব। এই যে পুরো সবকিছুকে আমি সিলেক্ট করলাম। সিলেকশন শেষ করতে হলে এন্টার দিতে হয়। এন্টার দেওয়ার পর কি বলে, মিরর লাইনের জন্য স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তার মানে একটা লাইন ড্র করতে হয়। তাহলে এই কোন পয়েন্ট বরাবর মিরর করব, এই যে মাঝখান বরাবর আমি যে লাইনটা ছিল, এটা কিন্তু আমি যখন অফসেট করছিলাম মনে থাকার কথা, এইখান থেকে এটা 2.5 ইঞ্চি অফসেট করছিলাম এদিকে এই প্রজেক্টের জন্য। তাহলে আমার এই মিড পয়েন্ট হচ্ছে এটা, এই যে এই জায়গাটা হচ্ছে আমার প্রজেক্টের মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অর্থ মোড অন করে, অর্থ মোড আমার অন আছে, অর্থ মোড অন করে আমি যদি আপ এন্ড ডাউন উপরে অথবা নিচে আসি মাউসটা উপরে যেতে পারে নিচে যেতে পারে, যেহেতু আমার কি ডান পাশের টাক্সি বাম পাশে মিরর করতে হবে, তাহলে আমাকে উপরে নিচে যেতে হবে। এই আমি যাই উপরের দিকে এসে এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর মিররে কি চাই, সোর্স অবজেক্ট ইরেজ করব কিনা। সোর্স অবজেক্ট মানে কি, যেগুলো আমরা অলরেডি আঁকা হয়েছে, তাহলে এটাকে ইরেজ করব না, কারণ এরাও থাকবে, এদিকে একটা ড্র হবে। তাহলে আমরা কি দিব, নোতেই কিন্তু ব্ল্যাক ডটটা আছে, এই অবস্থায় এন্টার দিলাম অথবা নোতে ক্লিক করতে পারি। আমি নোতে যেহেতু ব্ল্যাক ডটটা আছে এন্টার দিলাম, ঠিক আছে। তাহলে আমার এইভাবে কি দুই পাশটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমার এই যে স্টেয়ারের জায়গাটা আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি। তার মাঝখানে যে লাইনগুলো আছে এগুলো আমার লাগবে না, এগুলো আমি ট্রিম করে দিয়েছিলাম, চেয়ার এন্টার করে ট্রিম করে দিছি। ওকে, এখানেও এই জিনিসগুলো যদি আসে এগুলো তো আমার লাগবে না, ডিলিট করে দিলাম। আমি পরের কাজটা আগে দেখা নিচ্ছি আর কি। এখানে যেহেতু আমার স্টেয়ারটা বসাতে হচ্ছে, এখন যদি খেয়াল করি আমার স্টেয়ারের এখানে মাপটা কত পাচ্ছি, দেখেন এখান থেকে এই প্রজেক্টের জন্য স্টেয়ারের মাপ হচ্ছে টোটাল কত, 104 ইঞ্চি। 104 ইঞ্চি আমার প্রজেক্টে আসে কিনা দেখি আমরা। এই যে আমরা এখানে দেখছিলাম না, কিওয়ার্ড বিল্ডিং কম্পোনেন্ট প্ল্যান অফ স্টেয়ারকেস টোটাল 104, বুঝছেন না। তার মানে আমার আমি যে ইনফরমেশন দিয়েছি সেই অনুযায়ী আছে 104, 42 স্টেয়ার ওয়েল উইথ 20, থ্রেড রান 10, স্টেপ নাম্বার 20, এক পাশে 10টা। এরপরে এখানে টু গ্রুপে আমি এখানে টু গ্রুপটা উঠাই দিতে বলছিলাম, ঠিক আছে। টু গ্রুপ উঠাই দিয়ে করবেন, কেন আমাকে ভবিষ্যতে কিছু এডিট করতে হইতে পারে। তাহলে টু গ্রুপকে উঠাই দিলাম, ওকে দিলাম। এখন আমি সরাসরি বসাই দিতে পারবো। এখন আমার আর কি মুভ করার দরকার আছে, আমি তো অলরেডি প্রজেক্টে যে জায়গায় আমার স্টেপটা বসাতে হবে সেই লোকেশনটা আমি জানি এই পয়েন্টের সাপেক্ষে। এই যে এখানে এসে জাস্ট ক্লিক করলাম, তাহলে সে বসে যাবে, ঠিক আছে। এখানে আমার একদম পারফেক্টলি দেখেন ওয়ালের সাথে টাচ হয়ে বসছে, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু দরজাগুলো এখানে নাই, আমি আপনার কাজ করার সুবিধার্থে দরজাগুলো দেখানোর সুবিধার্থে আমি দরজাগুলো ড্র করছিলাম এখানে। আমার স্টেপটাকে পারফেক্টলি ম্যাচ হয়ে বসে গেছে, তাই না।
এবং এখানে আপ এন্ড ডাউন দেখাচ্ছে যে রাইট থেকে শুরু করছে, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটাও থাকতেছে। দেন আমার এই প্রজেক্টে যদি স্টেয়ারটা খেয়াল করেন, এই প্রজেক্টের সাথে ওই প্রজেক্টের সাথে এখানে ডিফারেন্সটা তেমন বেশি কিছু নাই, ডিফারেন্সটা শুধুমাত্র স্টেয়ারটা খুলে গেছে, রোটেট হয়ে গেছে, আগে ছিল সোজা এভাবে, এখন কি হয়ে গেছে, ঘুরে গেছে। আর সব ইনফরমেশন যদি আমি একটু দেখাই, যে এখানে 3, 6, 9, তার মানে এটা কত নাম্বার, 10 নাম্বার। তাহলে সেম এখানে আমরা সেমই, এখানে আর দুইটা ধাপ আছে আর কি, দুইটা ধাপের জন্য স্টেয়ার ওয়েল কত লাগবে, 20 লাগবে। সেম স্টেয়ার সেম ইনফরমেশন। এখানে যদি খেয়াল করি আমার ফার্স্ট রান অন লেফট না রাইট, এই ইনফরমেশন থেকে কে বলতে পারবেন ফার্স্ট রান লেফটে না রাইটে? হ্যাঁ, আপনি হিসাব করবেন আপনি কোন দিকে উঠতেছেন, এদিকে অবশ্যই, তাই না? তাহলে আপনি বরাবর দাঁড়ান, আমার লেফট, এই পাশে লেফট, এদিক পাশে রাইট। ওকে, দেখেন এই আপ মানে এদিক থেকে উপরে উঠবে বলতেছে, তাহলে ফার্স্ট রান কি লেফট। ওকে, মানে আমরা এদিক থেকে উপরে উঠতেছি। আমার যদি এদিকে আপ থাকতো তাহলে আমার ফার্স্ট রান কি হতো, রাইট হইতো। ঠিক আছে, তাহলে ইনফরমেশন কোন জায়গায় চেঞ্জ করতে হবে শুধুমাত্র সেটা দেখাচ্ছি। একই সেম, আমি বলছি অন্যান্য ইনফরমেশন সব সেমই, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কোথায়, প্লেন অফ সেম 104 আছে, ওখানে দেখবেন 8 ফিট 8 ইঞ্চি, 8 ফিট 8 ইঞ্চি মানে কত, 8 12 96, 96 সাথে 8 যোগ করলে 104 ইঞ্চি হয়। সেম আছে আর কি। এটা 42, ল্যান্ডিংটাও 42, মেবি 42 আছে, আমরা 42 ধরে নিলাম। তাহলে সকল ইনফরমেশন ঠিক রেখে কোথায় আমাকে চেঞ্জ করতে হচ্ছে, ফার্স্ট রান অন লেফট না রাইট, লেফট, তাহলে লেফটে থাকতে হবে, আমাকে লেফটে রাখতে হবে। ওকে, আর সব তো ঠিকঠাক আছে, শুধুমাত্র চেঞ্জ করে দিব রোটেশনে। ঠিক আছে, রোটেশন যখন 0 ছিল তখন হচ্ছে আমার স্টেয়ারটা কিভাবে আছে, এভাবে আছে, তাই না, এভাবে। ঠিক আছে, যখন আমি এখানে রোটেশন 90 করে দিব তাহলে আমার এটা রোটেশন হয়ে যাবে কোন দিকে, স্টেয়ারটা হবে এভাবে, মানে আমার যেভাবে এখন করা দরকার। আমি যখন এখানে 180 করব তখন কিভাবে হবে, তখন আমার এটা রোটেশন হয়ে যাবে এভাবে, প্রত্যেক এদিক থেকে মানে এরোগুলো দেখাবে। ঠিক আছে, তার মানে তখন আমি এই পাশে আর এই পাশে কি ল্যান্ডিংটা থাকবে। যখন আমি 270 করে দিব তখন কোন দিকে হয়ে যাবে, এদিকে ঘুরে যাবে। ঠিক আছে, জাস্ট একটা ইনফরমেশন চেঞ্জ করতে হচ্ছে আমাকে। তাহলে এই প্রজেক্টের জন্য আমার কত করতে হবে, 90। আমি চেঞ্জ করে দেখলাম 90, ওকে দিলাম, দেখেন আমার স্টেপটা ঘুরে গেছে, তাই না? এটা আমার ফার্স্ট রান অন লেফট আপ এদিক থেকে শুরু হয়েছে, এখানে ইয়া হয়ে যাবে। তাহলে আপনাকে স্টেপটা রোটেশন করতে হবে, ওই ইনফরমেশন ওখানে দিয়ে দিলে সে কি করে দিবে, অটোমেটিক রোটেট করে দিবে। আমি যদি এখানে কত দিই, 180 দিলাম, 180 দিলে ওকে দিলে দেখবেন এটা রোটেশনটা ঘুরে যাচ্ছে, যে রোটেশন ঘুরে গেছে। কোন দিক থেকে আসতেছে এখন, এদিক থেকে। আর 270 দিক হলে এই পাশ থেকে হবে। ওকে, তাহলে এখানে 270 ওকে দিলাম, তাহলে দেখেন আমার স্টেপটা রোটেশনটা ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট রান অন কি আছে, লেফটে আছে, এখনো ফার্স্ট রান অন লেফটে আছে। তাহলে আপনার স্টেয়ার পজিশনটা কিভাবে হবে সে অনুযায়ী আপনার রোটেশনটা দিতে হবে। তাহলে 0 90 এভাবে করে ঘুরবে আর কি, সোজা আস্তে আস্তে কি এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। আমরা জানি কি ইয়াতে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়। তাহলে এই বরাবর 0 হইলে এই বরাবর হচ্ছে 90, এই বরাবর যদি হয় 180, আর এই বরাবর যদি স্টেপটা রাখতে চান তাহলে 270 রোটেশন রাখতে হবে। ক্লিয়ার? এই জায়গাটা আমি এখন ড্র করব, আমরা নরমালি যেভাবে ড্র করি, মানে যদি আইপিএস না করেন তাহলে এখানে আমাকে কি করতে হবে, আমরা সাপোজ মনে করলাম এখানে আমার একটা লাইন ড্র করি। লাইন ড্র করার জন্য শর্টকাট কি, আমরা অবশ্যই স্টেয়ার লেয়ার থাকবেন। দেখেন এখানে কিন্তু ওয়াইকিওয়াসের সুবিধা হচ্ছে সে অটোমেটিক স্টেয়ার নামে একটা লেয়ার ক্রিয়েট করছে, তার স্টেয়ার গুলোকে সে ওই লেয়ারে রাখতেছে, তাই না? আমাকে লেয়ারটা ক্রিয়েট করতে হয় নাই। তাহলে আমি এখানে লেয়ারটাকে এখন কারেন্ট করে দিচ্ছি আর কি। তাহলে স্টেয়ার লেয়ারটাকে কারেন্ট করে দিলাম। আরেকটা জিনিস আমরা শিখে যাই, সেটা হচ্ছে লেয়ারকে কারেন্ট লেয়ার করার জন্য আমরা এখানে বলছিলাম এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে মেক লেয়ার কারেন্ট। এটা দেন সাপোজ আমরা যখন কাজ করবো, আমার তো এখনো লেয়ার কম, তখন আমরা এখনো কাজ করতেছি, এরকম করতে করতে দেখবেন আপনার লেয়ার সংখ্যা হয়ে গেছে 150টা, 130টা, 180টা লেয়ার হয়ে যেতে পারে। তাহলে 180টা লেয়ারের মধ্যে আপনি কোন লেয়ারে করছেন সেটা খুঁজে পাওয়াটা আপনার জন্য আবার কি হতে পারে, ডিফিকাল্ট হইতে পারে, বা অ্যাকচুয়ালি সে কোন লেয়ারে করছে আমার মনেও না থাকতে পারে। ঠিক আছে,
তো এই সেক্ষেত্রে আমরা একটা সিম্পল ট্রিক্স কাটাতে পারি, সেটা হচ্ছে কি, সাপোজ আমি ওয়াল লেয়ারে আছি, ওকে, তাহলে ওয়াল লেয়ারে আছি, আমার স্টেয়ার এই আমি এখন স্টেয়ারটা ড্র করতে যাচ্ছি, এই স্টেয়ারটা যে লেয়ার আছে সেই লেয়ারে, কোন লেয়ার আছে আমি জানি না, এই লেয়ারে আছে সেই লেয়ারে আমি আঁকতে চাচ্ছি। তাহলে আমার টার্গেট হচ্ছে কাকে কারেন্ট লেয়ারে আনা, এই অবজেক্টগুলো যে লেয়ারটাতে আছে সেই লেয়ারটাকে এখানে কারেন্ট লেয়ার আনবো। তো কারেন্ট যদি কোন একটা অবজেক্ট কোন একটা লেয়ারে ড্র করা থাকে, তখন আমরা এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবো। এর মধ্যে এই যে অপশনটা হচ্ছে, এই অপশনটাকে বলতেছে কি, মেক কারেন্ট। মানে কি মেক কারেন্ট বলতে, লেয়ারটাকে কারেন্ট লেয়ার বানাই দাও। কোন লেয়ারটাকে, যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করব এটাতে ক্লিক করে, দেন আমি যে এটাকে মেক কারেন্ট লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কি বলছে, সিলেক্ট অবজেক্ট হোস্ট লেয়ার উইল বিকাম কারেন্ট। মানে একটা অবজেক্ট সিলেক্ট করতে বলছে, কোন যে অবজেক্টের লেয়ারটাকে আমি কারেন্ট করতে চাচ্ছি। তাহলে কোন অবজেক্টের, স্টেয়ার এর অবজেক্ট সিলেক্ট করলাম, দেখবেন আমার এই লেয়ারটা কারেন্ট করে দিবে। যে কোনো লেয়ারে এসে কি নিয়ে যাবে। আমি যেমন সাপোজ ওয়াল ড্র করতে যাচ্ছি, না ওয়াল লেয়ার করবো না, আমার এখানে ওয়াল ড্র করা আছে, তাই না, তাহলে আমি কি করব, মেক কারেন্টে ক্লিক করলাম, এই যে ওয়ালের উপর যে কোনো অবজেক্টের উপর এসে ক্লিক করলাম, তাহলে আমার লেয়ারটা কি হয়ে গেছে, ওয়াল লেয়ার হয়ে গেছে। এখন আমি যা ড্র করবো, যা কাজ করবো, সব কোন লেয়ারে কাজ করবে, ওয়াল লেয়ারে কাজ করবে। এটা কিন্তু ট্রিক্স, এগুলো মাথায় রাখবেন যে কাজটাকে কি তাড়াতাড়ি করার জন্য আর কি। তাহলে মেক কারেন্ট লেয়ারটা ক্লিক করলাম, এই যে স্টেয়ারের উপর ক্লিক করলাম, তাহলে আমার লেয়ারটা, স্টেয়ার লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বলছি আমাদের লাইন ড্র করতে হবে, লাইনের শর্টকাট এল লিখে এন্টার করলাম, সবাই করেন। করে একটা 42 ইঞ্চি, যেহেতু আমাদের এখানে থ্রেডের উইথ কত ছিল, ওয়েস্ট লাভের উইথ 42 ইঞ্চি ছিল, তাই না, তাহলে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, অটো মোড অন রাখলাম, 42 ইঞ্চি একটা লাইন আঁকলাম, অনলি 42, 42 লিখে এন্টার করলাম। আমি 3 ফিট 6 ইঞ্চি দেওয়ার থেকে 42 ইঞ্চি দেওয়াটা প্রেফার করতেছি, কেন, 42 লিখে এন্টার দিলে আমার ভ্যালুটা নিয়ে 3 ফিট হলে 3 ফিটের সাইন দিতে হবে, 6 দিতে হবে, এন্টার দিতে হবে। তো যে জিনিসগুলো আপনি ইজিলি কনভার্সন করতে পারবেন ইঞ্চিতে, সেটা ইঞ্চি দিয়ে দিবেন, মানে ভ্যালুটা দিয়ে এন্টার দিয়ে দিবেন। জাস্ট একটা লাইন ড্র করবেন, লাইনটার আমরা বলছি কি, আমাদের এখানে কয়টা থ্রেড টোটাল, এই পর্যন্ত 9টা মেবি, তাই না, 3 6 9টা থ্রেড, তাই না, তাহলে রাইজার কয়টা, 10টা, তাহলে আমার কয়টা এরকম কয়টা লাইন লাগবে, 10টা লাইন বানাইতে হবে। 10টা লাইন বানানোর জন্য এখানে আপনি 2টা কমান্ড ইউজ করে দেখাবো, আপনি যেটা প্রেফার করেন করতে পারেন, অথবা এই কমান্ডগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তাহলে একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের প্রস্থ কত, 10 ইঞ্চি, তাই না, তাহলে আমরা এখানে অফসেট কমান্ডটাকে কাজে লাগাতে, ফার্স্ট হচ্ছে অফসেট কমান্ডকে কাজে লাগাবো। আমরা একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট দূরত্বে অফসেট করে থাকি, তাই না, তাহলে এখানে আমরা অফসেট কমান্ডে কাজ করতে পারি। অফসেট কমান্ডের শর্টকাট কি, ও লিখে একটু দেখি আগে, এখানে কিন্তু আমরা অফসেট কমান্ডে কাজে লাগাবো, কিন্তু অফসেটের আরেকটা অপশন আমি শিখবো। ও লিখে এন্টার করলাম, সবাই ও লিখে এন্টার করেন। ও লিখে এন্টার করার পর, যেহেতু আমাদের স্পেসিফাইড ডিসটেন্স বলতেছে, যেহেতু আমরা সবগুলো 10 ইঞ্চি পর পর, তাহলে আমরা এখানে 10 লিখে এন্টার করবো, 10 ইঞ্চি লিখে 10, অনলি 10 লিখে স্পেসিফাইড ডিসটেন্স দিয়ে দিচ্ছি। এখানে থ্রোকে অ্যাক্টিভ করতেছি না, কেন, কারণ আমার সবগুলো তো 10 ইঞ্চি করে দিতে হবে। 10 লিখে এন্টার করলাম, করার পরে কি চাচ্ছে, যাকে অফসেট করবো তাকে সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করলাম। এরপর স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, কোন পাশে আমি অফসেট করতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি এখন ক্লিক করলে একটা বসবে, সাপোজ আমি একটু দেখাই, ক্লিক করলাম একটা বসছে, আবার আরেকটার জন্য আমাকে আবার কি করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, আবার ক্লিক করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, আবার ক্লিক করতে হবে। তো আমরা সেই প্রসেসে যাব না, আমরা কি করবো, আরেকটু সহজ করবো এটাকে। অফসেট কমান্ডে ঢুকলাম, অফসেট কমান্ডে ঢোকার পর অফসেট ডিসটেন্স কত, 10, এন্টার করব। এরপর অবজেক্ট সিলেক্ট অবজেক্টও সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পর যখন এটা আসবে, এই অপশনটা আসবে, স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, এটা যখন আসবে তখন উপরের দিকে খেয়াল করবেন, এখানে একটা অপশন অ্যাক্টিভ হবে, মাল্টিপল। মাল্টিপল মানে কি, একাধিক, তাই না, আমাকে অনেকগুলা করতে হবে না। তাহলে আমি যে বলছিলাম, আমি যদি মাল্টিপলকে অ্যাক্টিভ না করি, বারবার অবজেক্ট সিলেক্ট করতে হয়, ক্লিক করতে হয়, অবজেক্ট সিলেক্ট করতে হয়, ক্লিক করতে হয়, তাহলে এক্ষেত্রে আমাকে একটু কি কাজটা একটু সহজ হবে। তাহলে মাল্টিপলে ক্লিক করতে পারি, অথবা এম লিখে এন্টার করতে পারি, তাই না। মাল্টিপলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি কোন পাশে অফসেট করব, উপরের দিকে, তাহলে উপরের দিকে একটা ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু সে আর অবজেক্ট সিলেক্ট করার কথা বলতেছে না। তাহলে আমি 10 ইঞ্চি পর পর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা, 9টা ক্লিক করার সাথে সাথে দেখবেন সে কি 9টা এখানে আমার এঁকে দিছে, এসকেপ দিয়ে বের হয়ে আসলাম। তাহলে একটু কাজটা সহজ হইলো, মাল্টিপল অফসেট করে
আমি ওই যে 9টা ক্লিক করার থেকে বাঁচছি আর কি, তাই না? আমি আবার রিপিট করি, ও এন্টার 10 লিখে এন্টার, এরপর অবজেক্ট সিলেক্ট করব, এরপর অবজেক্ট সিলেক্ট করার পরের ধাপ হচ্ছে মাল্টিপলকে অ্যাক্টিভ করব। এসে মাল্টিপলকে অ্যাক্টিভ করার জন্য আমি এম লিখে এন্টার করলাম। এরপর যে পাশে অফসেট করব সে পাশে জাস্ট ক্লিক করতে হবে, যতটা দরকার ততটা ক্লিক করবেন। ঠিক আছে, আমার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অবশ্যই যেদিকে দরকার সেদিকে মাউসটা রাখতে হবে। 7 8 9, ঠিক আছে, যে আমার 9টা হওয়ার পরে আমি স্কেপ দিলাম। তাহলে এটা একটা প্রসেস। এটা দিয়ে আপনি যদি পরবর্তীতে কোন একটা অবজেক্টে এরকম একাধিক অফসেট করতে হয়, তা আপনি কি করতে পারেন, অফসেটের মাল্টিপলকে, শুধুমাত্র এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনাকে অফসেট করতে হচ্ছে একই ডিসটেন্সে বারবার, তখন আপনি কি করবেন, অফসেটের মাল্টিপলটাকে কাজে লাগাবেন। ওকে, আমি আরেকটা প্রসেস শিখি, আমরা আরেকটা কমান্ড শিখি আর কি। আমি এটাকে কপি করে জাস্ট পাশে রাখতেছি। যেখানে একটা লাইনকে নেন, অফসেটের মাল্টিপল অফসেট করতে পারলে টোটাল 10টা লাইন। ওকে, আমরা এই টোটাল 10টা লাইন আরো একটা কমান্ড দিয়ে বানাতে পারি ওয়াই কিওয়ার্ডসের। সেটা হচ্ছে কি, একটা অবজেক্টকে কয়টা করা, কপি করা, তাই না? আমরা তো এটা অফসেট করছি, অফসেটটা এক ধরনের কপি, যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কি করা, কপি করাই বলতে পারি। কিন্তু আমরা সরাসরি কপি কমান্ডটাকে এখানে কাজে লাগাতে পারি। এখন যেটা শিখাবো সেটা একটু ভালো করে খেয়াল করবেন, কেন এই কমান্ডটা আমরা ভবিষ্যতে অনেক ইউজ করবো, অনেকবার ইউজ করবো কপি এই অপশনটাকে। কপি কমান্ডের শর্টকাট কি? তাহলে যে কোনো একটা লাইন থাকবে, এটাকে কপি করবো আমরা, সি ও লিখে এন্টার করেন। ওকে, কপি কমান্ডে ঢুকলাম আর কি। কপি কমান্ডে ঢোকার পর অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে। আমি চাইলে আগে অবজেক্ট সিলেক্ট করতে পারতাম, আমি যেহেতু কপি কমান্ডে ঢুকছি অবজেক্ট সিলেক্ট করলাম একটা লাইনই। তাহলে পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিলাম। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন, আগে সবাই করার আগে একটু খেয়াল করেন, একটু এদিকে দেন। আমি কপি কমান্ডে জাস্ট সিস্টেমটা ফলো করেন আর কি। সিও লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। কপির জন্য অবশ্যই কোন পয়েন্টের সাপেক্ষে কপি করতে হয় সেই বেস পয়েন্টটা দিতে হবে। তার আমি যে কোনো পয়েন্টে এখানে দিতে পারি, এই পয়েন্টও দিতে পারি, মিড পয়েন্টও দিতে পারি, এখানে এই পয়েন্টও দিতে পারি, যে কোনো পয়েন্টে আমার দিতে পারে, আমার কোনো অসুবিধা হবে না কি। তাহলে আমরা এই পয়েন্টে ক্লিক করলাম। কয়টা কপি করতে হবে আমার? তাই আমি তো একটা এই যে 10 ইঞ্চি করে এভাবে বারবার বসাবো না। এখানে আমরা কপির আরেকটা অপশনকে কাজে লাগাবো। দেখেন, আমি যখন বেস পয়েন্ট দিছি, সবাই খেয়াল করেন, বেস পয়েন্টে যখন ক্লিক করছি সাথে সাথে স্পেসিফাই সেকেন্ড পয়েন্টের পরে অপশনে ব্র্যাকেটে আরেকটা সাব কমান্ড আছে, অ্যারেটা হচ্ছে অটোক্যাডের একটা কমান্ড আছে অ্যারে নামের। ঠিক আছে, অ্যারে নামের একটা কমান্ড আলাদা আছে, কিন্তু কপির মধ্যে কি অ্যারেটাকে তারা অ্যাক্টিভ রাখছে। অ্যারে মানে হচ্ছে একাধিক কপি করা, মানে আমরা কপি বলতে কি বুঝি, একটাকে আরেকটা প্রতিরূপ তৈরি করা। আর অ্যারেটা কাজ করবে কি, একটা অবজেক্টের একাধিক প্রতিরূপ তৈরি করবে একসাথে। অ্যারে কমান্ড কিন্তু এখানে আছে, দেখবেন 3 ধরনের অ্যারে, আমরা অ্যারেকে অনেক বেশি ইউজ করে থাকি, এটা কিন্তু অ্যারে কমান্ড। তো আমরা এই অ্যারে কমান্ডকে ইউজ করতেছি না, আমরা কি করতেছি, কপি কমান্ডের মধ্যে যে সাব কমান্ডটা আছে অ্যারে, সেটা ইউজ করতেছি। ঠিক আছে, এটা অ্যারে কমান্ড দিয়ে করতে পারতাম, আমি ওইদিকে ঝামেলায় যাচ্ছি না। এটা একটা ওয়ে যে কপির অ্যারেকে কাজে লাগানো। তাহলে আমি আবার একটু রিপিট করি প্রথম থেকে। সি ও লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর বেস পয়েন্টে ক্লিক করলাম যে কোনো পয়েন্টে। এরপরে যখন আমি বেস পয়েন্ট দিব তখন অ্যারেটা অ্যাক্টিভ হবে। তাহলে অ্যারে এটাতে ক্লিক করতে পারি, অথবা এখানে শর্টকাট কি এ, এখানের ক্ষেত্রে শর্টকাট এ, আবার এখানকার অ্যারে শর্টকাট এ আর, মানে টোটাল যখন কমান্ড থাকবে তখনকার শর্টকাট কি এ আর। এখানে কিন্তু সাব কমান্ডে যেটা থাকে সেটা যে অঙ্কটা ব্লু হয়ে থাকে সেটাই কি শর্টকাট হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ লিখে এন্টার করলে হবে, এখানে এ আল করতে হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে এ লিখে এন্টার করলাম। অ্যারে মানে হচ্ছে কি করা, একাধিক কপি করা। তাহলে কয়টা কপি করতে হবে আমাকে? এখানে হিসাব রাখতে হবে। অ্যারে করার সময় আপনার সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হবে, যেটা যে বলছেন 10টা তারটাই কারেক্ট। কেন, আমার সোর্স অবজেক্ট সহ নাম্বার অফ আইটেম টোটাল কয়টা, নাম্বার অফ 10। তাহলে এখানে বলছে এন্টার নাম্বার অফ আইটেম টু অ্যারে, তার মানে যেটা সোর্স অবজেক্ট সেটা সহ কাউন্ট করতে হবে। তাহলে আমার কয়টা লাগবে এখানে? 10। যদি আমার কপি করতে হবে এক্সট্রা 9টা, কিন্তু অ্যারে করবে কি, অ্যারে কাউন্ট করে সোর্স অবজেক্ট সহ।
তাহলে সোর্স অবজেক্ট সহ আমার টোটাল রাইজ আপ কয়টা ছিল 10টা, মানে লাইন ছিল 10টা, তাহলে এখানে কত দিতে হবে 10 দিতে হবে, এখানে 9 দিলে হবে না। ওকে, তাহলে আমি 10 দিলাম, 10 লিখে জাস্ট এন্টার করলাম। এন্টার করার পরে দেখেন আমার এই যে কোন দিকে অ্যারে করতে হবে সেই জিনিসটার অপশনটা আসছে, যে উপরে না নিচে, ডানে না বামে, কোন দিকে, আমি উপরে দিতে যাচ্ছি। তাহলে উপরে দেওয়ার পরের অপশনটা বলছে কি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। তাহলে একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব কত 10 ইঞ্চি। তাহলে আমরা এখানে জাস্ট 10 লিখে এন্টার করলে হবে, 10 এন্টার। তাহলে আমার দেখেন একসাথে কি আমার 10টা কপি করে, এগুলো আমি দেখাচ্ছি কেন, কারণ এগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাবো। কপির অ্যারেকে অনেক বেশি ইউজ করব, একটা অবজেক্টে কিভাবে আমরা একাধিক কপি বানাইতে পারি কপি কমান্ডের সাহায্যে। আমি আবার একটু রিপিট করতেছি, কপি আমরা আগে অবজেক্ট সিলেক্ট করে নিতে পারি চাইলে, তাই না? অবজেক্ট সিলেক্ট করে নিলাম, সিও লিখে এন্টার করলাম। যেটা আগে অবজেক্ট সিলেক্ট করছি এখন আর অবজেক্ট সিলেকশন অপশন দিবে না, বেস পয়েন্ট সিলেক্ট করার কথা বলছে। তাহলে বেস পয়েন্টে ক্লিক করবেন, বেস পয়েন্টে ক্লিক করার পরে অ্যারেটা অ্যাক্টিভ হয়। ঠিক আছে, অ্যারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর যতটা অবজেক্ট আপনার টোটাল লাগবে, টোটাল নাম্বার অফ আইটেম অবজেক্ট সোর্স অবজেক্ট সহ অতটা দিতে হবে। 10 লিখে এন্টার করলাম। এন্টার করার পরে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, এখানে ফিট নামের একটা অপশন দেখতেছেন তাই না, এটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এখন আমাদের এখানে ফিটের অপশন লাগবে না, কেন? কারণ সেকেন্ড পয়েন্ট আমার দরকার। এখানে এই পয়েন্ট থেকে এই পরের ধাপটা কত ইঞ্চি দূরে বসবে, 11 হইলে 11, 10 হইলে 10, 9 হইলে 9, যত আপনার ট্রেডের প্রস্থটা হবে অতটুকুই দিতে হবে। তাহলে আমার এখানে আমার প্রজেক্টে ছিল 10, 10 লিখে এন্টার করলাম। ঠিক আছে, দেন আমার একসাথে কি ওকে। তাহলে এই দুইটা কমান্ড অনেক সময় আমরা ইউজ করে থাকি যদি আপনি ট্রেডিশনাল ইউজ করতে চান। যেমন আমি এখানে এখন যদি ইউজ করি, যেমন আমার এটা এই জায়গায় আমি যদি ইউজ করতে চাই, আমার এটা মাপ কত আছে, এখান থেকে এই পর্যন্ত আমার কত 49, তাহলে 49 তো আমার লাগবে না, আমার লাগবে কত 42। তাহলে আমরা এটাকে একটা অফসেট করতে পারি, ও এন্টার 42 লিখে আমি এন্টার করলাম, এই লাইন থেকে এই লাইনে একটা ক্লিক করলাম। ওকে, এরপরে আমি ও এন্টার, আমার ল্যান্ডিংটা হচ্ছে 42 ইঞ্চি, 42 এন্টার করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে নিচের দিকে ক্লিক করলাম। দেন আমি এটাকে আমি ট্রেডিশনাল রাখতেছি। তাহলে এখান থেকে এদিকে 42 ইঞ্চিতে অফসেট করছি কেন, কারণ আমার থ্রেডের প্রস্থটা হচ্ছে 42। ঠিক আছে, এরপর এদিক থেকে এই লাইনটাকে 42 ইঞ্চি অফসেট করছি কেন, এটা হচ্ছে ল্যান্ডিং এর মাপটা দিছি। ঠিক আছে, ল্যান্ডিং এর মাপ দেওয়ার পর এই জায়গাটা আমি ট্রিম করে দিতে পারি। এখন টিআর এন্টার, এটা আমার থাকবে না, এটা তো অবশ্যই থাকবে না। এখন আমরা কপি অ্যারে বলেন, অফসেট বলেন, সবই করতে পারি। আমি অফসেট কমান্ড দিয়ে দেখাচ্ছি, ও এন্টার 10 ইঞ্চি এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর মাল্টিপলকে অ্যাক্টিভ করব, এম এন্টার, এরপর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেন 8টা হইছে, আমার কয়টা লাগবে 9টা, 9টাতে ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম। এটা হচ্ছে কি মাল্টিপল অফসেট দিয়ে করছি। ওকে, এরপরে কপি অ্যারে করতে হলে সিও এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, এটা কি করব অ্যারে করব, কয়টা এখানে 10টা, কোন পাশে নিচের দিকে এনে 10 লিখে এন্টার করলাম। তাইলে কি আমার এক পাশটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেডিশনাল, আপনি এই দুইটা কমান্ড ইউজ করতে পারেন ইন কেস যদি আপনি ওয়াই কিওয়ার্ডস ইউজ না করেন। ওকে, যেহেতু এখানে দুই পাশে আঁকতে হবে, দেখেন এই ওয়াই কিওয়ার্ডস এর যত ইজি করতে পারছে, এখানে আমার এখনো কাজ শেষ হয় না, এক পাশ আঁকছি, তাহলে বাকি পাশটা কি করব মিরর করব। এখন মিরর করতে হলে কত দূরে করবেন মিরর, আমার তো এই পাশটা আঁকছি আমি, তাহলে এই পাশটাকে মিরর করতে পারবো, এই পাশটাকে। তাহলে এটাকে আমাকে মিরর করতে হলে কোথায় মিড পয়েন্ট থেকে মিরর করতে হবে, তাই না? তাহলে এই মাঝখানের জায়গাটা কত ইঞ্চি 20 ইঞ্চি, তাই না? তাহলে আমার এই পয়েন্ট থেকে 10 ইঞ্চি দূরে থেকে কি করতে হবে মিরর করতে হবে। আমি এই প্রসেসটা একটু দেখাই, দেখেন আমি বাইরে দেখাচ্ছি, এগুলা হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন এই ইনফরমেশন আমি বাইরে করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখেন আমি মিরর করতেছি, মিরর কমান্ডের শর্টকাট কি এমআই লিখে এন্টার করলাম, একটু দেখেন, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। এমআই লিখে এন্টার করলাম, এরপরে কাজ কি অবজেক্ট সিলেক্ট করতে বলছে, অবজেক্ট সবগুলোকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। তাহলে মিরর লাইন কি এখানে বসাইলে হবে
এই পয়েন্টে এটার উপর মিরর বসাইলে হবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। তাহলে আমাকে বসাইতে হবে কোথায়? এই পয়েন্ট থেকে আরো 10 ইঞ্চি দূরে মিরর লাইন বসাবো। এই যে স্পেসিফিক ফার্স্ট মিরর লাইন, এটা আমরা এই যে ট্র্যাকিং লাইনকে কাজে লাগাতে পারি। দেন কিভাবে? এই পয়েন্ট থেকে মাউস আনলাম, ডানে আনতেছি, যে ট্র্যাকিং বা এক্সটেনশন আসছে, তাই না? তাহলে কত দূরে? 10 এর 10 লিখে এন্টার করলাম, দেন আমার 10 ইঞ্চি দূরে সে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরপরে নিচের দিকে এনে ক্লিক করবো, ইরেজ সোর্স অবজেক্ট নো। ঠিক আছে, তাহলে আমরা ট্র্যাকিং লাইন এক্সটেনশন এগুলাকে খুব ইজিলি কাজে লাগাতে, এই যে এই জিনিসগুলাকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আর অবজেক্ট স্ন্যাপকে কাজে লাগাচ্ছি। আমি আবার রিপিট করতেছি, এমআই লিখে এন্টার করলাম, সবগুলা অবজেক্টকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন আমি বলছি আমার এই পয়েন্ট থেকে মিররটা বসাতে হবে আরো 10 ইঞ্চি দূরে, সেজন্য আমি ওই পয়েন্টে মাউসটা এনে ক্লিক করে নেই, মাউসটা এনে জাস্ট ডানে নিয়ে আসছি, তাই না? ডানে নিয়ে আসছি। দেন এখানে লাইনটা অল্প আসতেছে, পুরা আসতেছে না। আমি বলছিলাম মনে আছে, যদি পুরাপুরি একদম হরিজন্টালি আপ এন্ড ডাউন লাইন আসে, গ্রিন লাইন, তখন এটা কিসের জন্য আসবে? এই দুইটার মধ্যে আমি পার্থক্য দেখাইছিলাম। এখন যেটা আসতেছে সেটা এই পয়েন্ট থেকে ডটেড হয়ে এতটুকুতে আসছে। এটা কি লেখা আসছে? এক্সটেনশন মানে বর্ধিত করা। ঠিক আছে, দেন এই এক্সটেনশনটা কখন আসবে? যখন আপনার অবজেক্ট স্ন্যাপের মধ্যে এই যে এক্সটেনশনটা অন থাকবে, তাই না? অবজেক্ট স্ন্যাপের মধ্যে এক্সটেনশনটা অন আছে। এক্সটেনশন বলতে বোঝা হচ্ছে কোন একটা অবজেক্টে সোজাসুজি কি করা, বর্ধিত করা। তাহলে এটা যেহেতু এদিক থেকে আমি এদিকে আসতেছি, তাহলে ওই লাইন বরাবরই আসতেছে, সেজন্য এক্সটেনশন আসতেছে। ঠিক আছে, তাহলে এক্সটেনশন আসুক আর আপনার ট্র্যাকিং লাইন আসুক, কোনো ফ্যাক্ট না, দুইটাই সেম কাজ করবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে এই যে আমি এদিকে আসার পর আমি যেহেতু বলছি আমার এই স্টেয়ারটার মাঝখানে 20 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, তাহলে মিরর লাইনটা বসাইতে হবে 10 ইঞ্চি দূরে। সেজন্য আমি এখানে ওই পয়েন্টটাকে ট্র্যাক করে নিয়ে আসছি, এরপর 10 লিখে এন্টার করছি। এরপর কোন দিকে? উপরে নিচে, আমরা যেহেতু ডান পাশে লাগবে, উপরে নিচে নিয়ে এসে ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট, ইরেজ নোতে ক্লিক করব। তাহলে আমার দুইটা পাশ হয়ে গেছে। ওকে, দেখি মিরর করেন। এরপর আমি আরো কিছু জিনিস দেখবো আর কি। মিরর করেন, রেলিং এর জন্য রেলিং যে আছে না, এই যে রেলিং তো থাকবে স্টেয়ারের ক্ষেত্রে রেলিংটা এখন অনেকে দেখবেন, যেহেতু আমার এখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে না, অনেকে দেখবেন রেলিং কি করে পাশে লাগায়। এখন গ্লাস রেলিং দেয় না, থ্রেডের পাশ দিয়ে লাগায় দেয়, তার মানে তখন আপনার রেলিংটা কোথায়? থ্রেডের বাইরে চলে আসতেছে। আর আমাদের নরমালি ট্রেডিশনালি কি থাকে? থ্রেডের উপরে থাকে, তাই না? মানে এখানে যেভাবে আছে, আমাদের এখানে রেলিংটা কিন্তু এই যে ওয়াই কিউ আসছে, রেলিং যদি হিসাব করেন দেখবেন, এখানে আমি একটু মাপটা দেখাই, এখানে আছে কিন্তু 40 ইঞ্চি, কিন্তু আমাদের থ্রেডের উইথ কত দিয়েছিলাম আমরা? 42। তাহলে বাকি 2 ইঞ্চি কোথায়? বাকি 2 ইঞ্চি হচ্ছে রেলিং। এই যে রেলিং, তার মানে রেলিংটা কোথায় ঢুকে গেছে? সিঁড়ির মধ্যে ঢুকে গেছে। তাহলে রেলিং এর নিচ দিয়ে তার সিঁড়ির লাইন দেখা যাবে না, যাবে না। তাহলে আমরা এটাকে ট্রেডিশনাল যদি রাখতে চান কিভাবে রাখবেন? অবশ্যই আমরা রেক্টেঙ্গেল কমান্ড শিখছি। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, যে কোনো একটা এই পয়েন্ট থেকে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলাম, একটা রেক্টেঙ্গেল ড্র করে দিয়েছি আর কি, তাই না? সরি, আমি অর্ধেক আঁকে ফেলছি। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে এই পয়েন্ট থেকে অপোজিট কর্নারে এসে ক্লিক করলাম, তাহলে আমার এটা রেলিং একটা লাইন হয়েছে। তাহলে রেলিংটা আমি বলছি কি, রেলিংটা ভিতরের দিকে থাকতে পারে, বা এদিকে মানে বাইরের দিকে থাকতে পারে, ভিতরের দিকে থাকতে পারে। ভিতরের দিকে হইলে তো খুব ইজি, ও এন্টার করলাম। রেলিং এর টিকলে সাধারণত 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি এরকম হয়ে থাকে। যেহেতু আমাদের ওখানে 2 ইঞ্চি আছে, আমি 2 লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, অফসেট করে দিয়েছি, জাস্ট অফসেট করে দিয়েছি, তাই না? এটা একটা প্রসেস। এটা কোন দিকে রেলিং? মাঝখানের দিকে। কিন্তু যদি ভিতরের দিকে হইতো, মানে থ্রেডের মধ্যে দিকে, থ্রেডের মধ্যে হয় আর কি, ভিতর বলতে থ্রেডের মধ্যে, তাহলে কোন দিকে অফসেট করব? ও এন্টার, টু এন্টার, এই লাইনটাকে সিলেক্ট করে এদিকে করলাম। দেখেন, সরি আমি আবার অর্ধেক এঁকে ফেলছি। তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে আমি আরেকটা কমান্ড শিখবো, সেজন্য আমি কিন্তু এটা দেখাচ্ছি, এমনি না, যে এখানে দিলাম, এরপর অফসেট করে ও এন্টার করে 2 ইঞ্চি রাখলাম, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে দিলাম। ঠিক আছে, দেন এখন করেন, এতটুকু করেন, তাহলে বুঝতে পরের ধাপটা বুঝতে সুবিধা হবে। সবাই একটা ট্রিম করতে যায়, অনেক সময় লাগবে না? তাহলে একটা ট্রিম না করে কিভাবে একসাথে সবগুলোকে ট্রিম করবো সেটা আমরা দেখবো।
মানে আরেকটা কমান্ড আমরা শিখবো, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গেল কমান্ড, রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি? আরইসি। যে আরইসি লিখে এন্টার করলাম, অথবা এই যে রেক্টেঙ্গেল কমান্ডে ক্লিক করছি আমি, ক্লিক করার পরে এই যে এই পয়েন্টে একটা ক্লিক করছি, অথবা এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে পারি। এই পয়েন্টে ক্লিক করলে যে এটার অপোজিট ডিরেকশন একটা এসে নিচে এসে এটার অপোজিট যে এটা আছে, ল্যান্ডিংটা আছে, এটাতে এসে ক্লিক করছি, তাহলে রেক্টেঙ্গেলটা ড্র হয়ে যাবে। এই রেক্টেঙ্গেলটা ড্র হওয়ার পরে এটাকে অফসেট করছি, অফসেট কমান্ডের জন্য ও লিখে এন্টার করছি, এরপর অফসেট ডিসটেন্স দিতে হবে। অফসেট ডিসটেন্স আমরা বলছি রেলিং এর থিকনেসটা আমরা 2 ইঞ্চি রাখতে চাচ্ছি, তাহলে 2 ইঞ্চি দিতে হবে। 1.5 ইঞ্চি রাখতে হলে 1.5 ইঞ্চি দিবেন। তাহলে এখানে আমি ট্রু লিখে এন্টার করছিলাম, ট্রু লিখে এন্টার করছি। এরপর অফসেট করার জন্য সিলেক্ট অবজেক্ট করতে বলছে, অবজেক্ট সিলেক্ট করছি। এরপর এই যে এদিকে মাউস কোন দিকে, বাইরের দিকে এনে ক্লিক করছি, তাহলে সে এভাবে বসবে। ওকে, আচ্ছা আমি বলছি এখন এতটুকু। আর এখানে আমি বলছি এই যে এখানে অনেকগুলা লাইনকে আপনাকে একসাথে কি করতে হচ্ছে, ট্রিম করতে হবে। একটা একটা ট্রিম না করে আমরা যদি এখানে একটা একটা ট্রিম করতে যাই অনেক সময় লাগবে। তাহলে এখানে আমরা ট্রিম কমান্ডের অ্যাডভান্স একটা অপশন আছে, সেটাকে বলে এক্সট্রিম। এক্সট্রিম ইএক্স টি আর লিখে এন্টার করলে হবে না, দেখবেন আমি একটু লিখে আগে, ইএক্স টি আর। ইএক্স টি আরটা সাধারণত এক্সট্রুডের শর্টকাট, এক্সট্রুড। তো আমাদের টার্গেট হচ্ছে এক্সট্রুড না, কোনটা? এক্সট্রিম। যদি এটা নিচে থাকে তাহলে ওটাকে সিলেক্ট করবেন। আমার যেটা আমি ইউজ করছি এখানে, সেজন্য সে উপরে আসছে আর কি, ঠিক আছে? তাহলে কোনটা নেবেন? ইএক্সটিআর লিখে, ইএক্সটিআর লেখার পরে এক্সট্রিম যেখানে থাকবে সেটার উপর ক্লিক করবেন। যেটা এখানে উপরে আছে আমি এন্টার দিলে এটাকে সিলেক্ট করতে, তারপর আমি এক্সট্রিমকে এখানে ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি বলছে? সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টের দিকে খেয়াল করেন, একটু খেয়াল করেন সবাই, দেখ তাহলে বুঝতে পারবেন কাকে সিলেক্ট করতে বলছে। এই যে এই ধরনের অপশনগুলোকে সিলেক্ট করতে বলছে। তো এটা কাজ করবে কি, আমার এখানে একটা অপশন আছে পলিলাইন, তাহলে আমার এই যে রেক্টেঙ্গেলটা অবশ্যই একটা কি পলিলাইন। তাহলে আমি রেক্টেঙ্গেল, এই যে বাইরে কোন রেক্টেঙ্গেল সিলেক্ট করতে হবে সেটা একটা ব্যাপার। তাহলে আমার ট্রিম করতে হবে কোথায়? এই যে পলিলাইন যেটা আছে এটার এই অংশটা, তাই না? তাহলে আমার রেফারেন্স কোন রেক্টেঙ্গেলটা আমার রেফারেন্স? এটা না, এটা বাইরেরটা, তাই না? তাহলে আমার রেফারেন্স হচ্ছে যেটা, তাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বলছে কি সাইড টু ট্রিম, কোন পাশের গুলাকে ট্রিম করতে যাচ্ছে। আমার এই রেক্টেঙ্গেলের এই পাশের গুলাকে ট্রিম করতে যাচ্ছে না এই পাশের গুলাকে ট্রিম করতে যাচ্ছে? এই পাশেরটা, তাই না? তাহলে যে পাশেরটা ট্রিম করতে চাচ্ছেন সেই পাশে ক্লিক করতে হবে। জাস্ট এই যে ভিতরে এসে আমি ক্লিক করলাম, দেন সবগুলো একসাথে কি এট এ টাইম, এই সবগুলো আবার কি হয়ে গেছে, মানে ওই যে রেক্টেঙ্গেলের রেফারেন্সে যেগুলা ভিতরের দিকে লাইন আছে সবগুলোকে সে কি করে দিচ্ছে, ট্রিম করে দিবে। এটা কিন্তু আমরা পরবর্তীতেও কাজে লাগাবো। আমি আবার একটু রিপিট করি, এক্স টি আর লেখার পরে এক্সট্রিম যখন আসবে এক্সট্রিমের উপর ক্লিক করবেন। এক্সট্রিমের উপর ক্লিক করার পর যার রেফারেন্স আপনি ট্রিম করতে যাচ্ছেন সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেক কিছু হইতে পারে, পলিলাইন, লাইন, সার্কেল, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? তা আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি রেক্টেঙ্গেলটা একটা পলিলাইন, সে তাহলে সেই রেক্টেঙ্গেলের উপর কাজ করবে। রেক্টেঙ্গেলকে সিলেক্ট করলাম। আপনি যদি ভুলে বাইরের দিকে ক্লিক করেন তাহলে কি হবে, বাইরের লাইনগুলোকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমার ট্রিম করতে হবে কোন দিকে, ভিতরের অংশগুলোকে। তাহলে ভিতরের দিকে ক্লিক করলাম, সবগুলো লাইন ট্রিম করে ফেলবো। ওকে, তাহলে এই এক্সট্রিম কমান্ডটা দিয়ে আপনি খুব ইজিলি কোন একটা অবজেক্ট বা কোন একটা রেফারেন্সে ট্রিম করতে পারবেন। হয়েছে? এক্সট্রিম হয়েছে সবার? আর এরপর এখানে যদি চান আপনি আপনার রেলিং এর কালারটা চেঞ্জ করতে চাচ্ছি আমি, একটু সবাই এদিকে বুঝেন। আমি চাচ্ছি আমার রেলিং এর যে কালারটা সেটা স্টেয়ারের কালারের মতো রাখবো না, একটু ভেরিয়েশন করতে চাচ্ছি, কিন্তু স্টেয়ার লেয়ারে রেখে। তাহলে কিভাবে করব? টার্গেট বুঝছেন? টার্গেট হচ্ছে আমার এই যে রেলিং যে আঁকছি, রেলিং এর কালারটা চেঞ্জ করব, কিন্তু উইদাউট চেঞ্জ অফ লেয়ার। কোনো লেয়ার চেঞ্জ করব না। লেয়ার চেঞ্জ করে দিলে তো, লেয়ারের কালার চেঞ্জ করলে তো স্টেয়ারের কালারও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে কিভাবে আমরা চেঞ্জ করব? কোন একটা অবজেক্টকে যদি আপনি কোন একটা নির্দিষ্ট লেয়ারে রেখে তার ওই লেয়ারের কালারের পরিবর্তে অন্য কোনো কালার দিতে চান বা অন্য কোনো প্রপার্টিজ দিতে চান, তাহলে আপনাকে সেটা করতে হবে প্রপার্টিজ থেকে, ঠিক আছে? যেমন আমার এখানে কি আছে, বাই লেয়ার, মানে কি এখন আমি যে অবজেক্টগুলো সিলেক্ট করছি
এই অবজেক্টগুলোর সকল প্রপার্টিজ লেয়ারে যেভাবে আছে সেই অনুযায়ী। এখন আমি বলছি যে না, আমি লেয়ারে যেভাবে আছে সেভাবে কালারটা রাখতে চাচ্ছি না, তাহলে কি করব, এই যে প্রপার্টিজ প্যালেটের এখানে এসে বাই লেয়ার যেটা আছে এটাকে আমি যদি অন্য কালার করে দিই, তাহলে তার ওই অবশ্যই অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, তাই না? এটা হচ্ছে কি করা, একটা লেয়ারে রেখে এটা আমরা প্রপার্টিজ দিয়ে অনেক কিছু কাজ করব আর কি। এটা একটা সিম্পল ট্রিক্স দেখালাম আর কি। এটা অথবা এখান থেকে করতে পারি, প্রপার্টিজ প্যালেট থেকে করতে পারি, তাই না? দেন প্রপার্টিজ প্যালেট কিভাবে, এই যে এটা সিলেক্ট করলাম, আমি যদি এখান থেকে না করি প্রপার্টিজ প্যালেটে আসলে, এই যে প্রপার্টিজ প্যালেটে আসলে কালার আছে বাই লেয়ার, এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, তাই না? এটা হচ্ছে কি করা, তারা কিন্তু লেয়ার চেঞ্জ করা নাই, অবজেক্টের লেয়ার কি আছে, স্টেয়ারই আছে, কিন্তু আমি ওই ওই অবজেক্টগুলোর প্রপার্টিজ কালার চেঞ্জ করে দিছি, ঠিক আছে? তাহলে কালারটা দুই জায়গা থেকে আসতে পারে, একটা হচ্ছে লেয়ার থেকে আর একটা হচ্ছে প্রপার্টিজ থেকে। প্রপার্টিজকে আমরা পরবর্তীতে এখন থেকে আস্তে আস্তে ইউজ করা শিখবো। দেন আদার সবকিছু কিন্তু বাই লেয়ারে আছে, ঠিক আছে? কি অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবভিয়াসলি অবজেক্ট সিলেক্ট করতে হবে আগে, অবজেক্ট সিলেক্ট করবেন, তারপর কালার চেঞ্জ করবেন, যে কালার দেবেন সেই কালারে শিফট হবে, অবজেক্ট সিলেক্ট থাকতে হবে।